করলে আমরা কি বললাম আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তাহলে আমি বুঝবো কীভাবে রেকর্ডিং শুরু হচ্ছে। এই যে একটা আইকনটা আছে, আমি ড্রাগ করে এখানে নিয়ে নিয়ে আসলে বুঝতে সুবিধা হবে। যদি আপনার এখানে না থাকে তাহলে এই যে এই আইকনে শো করলে আপনি এখানে পাবেন যে আপনার এই আইকনটা কি হচ্ছে, পাম হচ্ছে এরকম, তখন বুঝবেন যে রেকর্ডিংটা কি হইতেছে। এটা কি রেকর্ডিং হচ্ছে না অফ আছে, এখন হচ্ছে। তখন যখন আপনি কোনো কারণবশত আমার এখন স্টপ করতে যাচ্ছেন, কোনো কারণবশত দরকার হতে পারে না আমার স্টপ করার জন্য, কোনো কারণে যদি আপনি স্টপ করতে চান তখন আপনি কীভাবে স্টপ করবেন। তখন স্টপ করার ক্ষেত্রে আপনি দেখে নিজে, ধরুন এই মুহূর্তে আমি স্টপ করলে পারতাম যে এখানে তখন আবার রেকর্ডিংটা কী হলো, স্টার্ট হলো। এখন কোনো কারণবশত আমি আটকে গেছি বা আমার কোনো অন্য একটা কাজ আসছে বা অন্য কোনো কল আসছে, অন্য সাথে কথা বলছি, তখন আমরা রেকর্ডিংটা স্টার্ট ক্লিক করবো। বুঝা গেছে বিষয়টা? তো এর মধ্যে এখন থেকে আমাদের রেকর্ডিংটা স্টার্ট, মানে রেকর্ডিংটা কি হচ্ছে, স্টার্ট হচ্ছে। তাহলে চলেন আমাদের মেন স্লাইডে চলে যাই। স্লাইডে থেকে এই যে স্লাইডটাও কী হবে, এই স্লাইডটা কি রেকর্ডিং হচ্ছে প্রত্যেকটা কাজ। আমি এখন কম্পিউটারে যাই বলি না কেন, যাই যে কোনো স্টেপে যে কোনো সিঙ্কে যাই না কেন, প্রত্যেকটা জায়গায় কী হবে, রেকর্ড হবে, মানে ব্যাকএন্ডে রেকর্ড হচ্ছে। তাহলে আমাদের বেসিক কম্পিউটার, আজকের আমাদের প্রথম ক্লাস যেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার, যেটা আমরা কম্পিউটার সম্পর্কে জানবো, চিনবো এবং কম্পিউটারগুলো আমাদের কী কী কনফিগারেশন থাকা উচিত এই বিষয়গুলো আমরা জানবো। দেন প্রথম যে বিষয়টা আছে, যেমন আমরা যদি কথা বলি যেমন কম্পিউটার সম্পর্কে, আমরা কম্পিউটার সম্পর্কে কী জানি বা হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার আসলে জিনিসটা কী, হোয়াট ইজ, কেউ কি বলতে পারবেন কম্পিউটার জিনিসটা কী? সংজ্ঞা আমরা তো অনেক সময় পরে আসছি, যারা ইন্টারে তো আমরা আইসিটি এক্সাম দিয়ে আসছি, কম্পিউটার ছিল না, হোয়াট ইজ আইসিটি ছিল না ইন্টারে, আর আপনারা এসএসসি দিয়েছেন, এসএসসিতে তো ছিল, মানে কী ছিল, তথ্য আইসিটি তো ছিল, এসএসসিতে ছিল না? তাহলে এখানে তো কম্পিউটার কি সেটা ছিল না, ভুলে গেছেন এখন? মনে আছে? বলেন তো দেখি। হ্যাঁ, জিনিস বা যন্ত্র বলতে পারি। কম্পিউটার এই যে ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা কী করে, শুধুমাত্র সে বাইনারি সংখ্যাটাই বুঝে, তা ঠিক আছে, অনেকাংশ হয়েছে। তাহলে দেখি এখানে কী কী সংখ্যা আছে, কী আছে দেখেন। হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কি? কম্পিউটার অ্যান ইলেকট্রনিক্স ডিভাইস ফর কি sorting and processing data typically in binary form। আমরা কী করছে, কম্পিউটার হচ্ছে এমন একটা ইলেকট্রনিক জিনিস, এটাকে মানে বাইনারি ডাটা, টিপিক্যাল ডাটাবেস প্রসেসিং করে, টিপিক্যালি ইন বাইনারি ফর্ম অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভিং টু গিভ টু ইট ইন এ ভেরিয়েবল প্রোগ্রাম। যেটা এটা কি বলতেছে যে কম্পিউটার হচ্ছে এমন একটা ইলেকট্রনিক যন্ত্র যেখানে সে বুঝেই বাইনারি সংখ্যা। এখন বাইনারি সংখ্যা কোনগুলা, জি আসেন, 0 এবং 1। কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যাটা এগুলোই বুঝে, 0 এবং 1। আমরা যে ইনপুট করি এখানে যেরকম তাকে ইনস্ট্রাকশন দিব সেভাবেই কাজ করবে, ঠিক আছে? যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেভাবেই কী করবে, কাজ করবে। তাহলে কম্পিউটার আমরা কী কী কাজে ব্যবহার করি, যেমন রাইটিং, প্লে গেম, ক্যালকুলেশন, ডিজাইন, কন্ট্রোল মেশিনারি, ইউজ ইন্টারনেট এবং কি এন্টারটেনমেন্ট এসেক্টর, এই সকল কাজে আমরা কম্পিউটারগুলো ইউজ করে থাকি। শুধুমাত্র কি এখন এইগুলো কাজে ইউজ করি? একসময় আমরা জানতাম কম্পিউটার এই যে হিসাব গণনাকারী যন্ত্র বলা হইতো না, আমরা তো ছোটোবেলায় মুখস্থ করছি কম্পিউটার কি, কম্পিউটার এই যে হিসাব গণনাকারী যন্ত্র, আমরা ছোটোবেলায় কিন্তু এরকম মুখস্থ করেছি। কিন্তু এখন কি শুধুমাত্র কম্পিউটার হিসাব গণনাকারী যন্ত্র না, সব কিছুই করা যায় কম্পিউটার দ্বারা? হ্যাঁ, কম্পিউটার দ্বারা A to Z সব কিছুই করা যায়। আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে এবং ঘুমে যাওয়ার পর পর্যন্ত প্রত্যেকটা কাজে কম্পিউটার ইনভলভ, বর্তমান সময়ে ইনভলভ না? যেন আমরা ঘুম থেকে উঠে কোনটা দরকার হয়, আমরা টুথপেস্ট দরকার না? টুথপেস্ট দরকার ক্ষেত্রে দেখেন এখানে কম্পিউটার ইউজ আছে, কিন্তু আমাদের যে তাদের কাভারগুলো প্রিন্ট করতে হয় বা তাদের যে টুথপেস্টের গায়ে যে বিভিন্ন লেখা বা ডিজাইনগুলো, এগুলো কী দিয়ে করা হয়, কম্পিউটারে আছে। তো কম্পিউটার দিয়েই করা হয়, বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু ওই যে এগুলো টুথপেস্ট বা প্যাকেটিং করা, এগুলো কিন্তু বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে। কি ম্যানুয়ালি করে, এগুলা ম্যানুয়ালি করলে অনেক টাইম সাপেক্ষে। দেখেন অনেক ইন্ডাস্ট্রি যেগুলো, এগুলো কিন্তু এখন অটোমেটেড। যেমন এখন ডিএসএলআই কাঠি সহ শুরু করে প্রত্যেকটা কাজেই মানে কম্পিউটার ইউজ করা হয়, অটোমেটেড প্রোগ্রামিং, বা অনেক রোবোটিক্স ইউজ করে বর্তমান সময়গুলোতে। তো এখন যদি বলে, কেউ যদি বলে কম্পিউটার কি, শুধুমাত্র হিসাব গণনাকারী যন্ত্র বললে হবে? কম্পিউটার দিয়ে এখন আমরা সব কাজ করতে হবে। সেদিন আমি দেখলাম যে কম্পিউটার দোকানে কাঠমিস্ত্রি আছে না, যেখানে বিভিন্ন ফার্নিচার দোকানগুলো, ফার্নিচার তৈরি করা হয়,
সেখানে দেখছি কম্পিউটার একটা রাখা। তো আমি ওই যে আপনি মীরাবাজার দেখবেন একটা এখানে একটা ফুচকার দোকান পাওয়া যায়, মানে ফেমাস একটা ফুচকা দোকান, ফুচকা বা চটপটি পাওয়া যায়। একদিন এখানে পাশে একটা কাঠের দোকান আর কি, তো দেখলাম এখানে, তো সেখানে দেখি কম্পিউটার রাখা, ধুলা একদম অবস্থা খারাপ। তারপর জিজ্ঞেস করলাম এই কম্পিউটার এটা দিয়ে কী করেন আপনি? কয়েকদের ডিজাইনগুলো আসছে, মানে ওনার শপটা শুধুমাত্র ওই যে বিভিন্ন ফার্নিচারের ডিজাইন করা, ওনার কাজ হলো ডিজাইন করা। তো প্রথমে ডিজাইনগুলো উনি কী করেন, কম্পিউটারের মাধ্যমে কি এগুলো কম্পিউটার ইউজ করে বা ফটোশপ ইলাস্ট্রেটর করে এটা ডিজাইন তৈরি করেন। ওই ডিজাইন উনি মেশিনকে কী করেন, ইনপুট করেন বা মেশিনকে প্রয়োগ করেন যে এই ডিজাইনটা, ওই ডিজাইন অনুযায়ী কার্ডটা কেটে দেয়, ডিজাইন তৈরি করে। বুঝা যাচ্ছে? তখন দেখেন টেকনোলজি করে, আমি তো আসলেই তো অনেকটা একদম ফার্নিচার পর্যন্ত কী করা হয়, কম্পিউটার সাহায্যে ইউজ করা হয়, টেকনোলজি ইউজ করে তৈরি করা হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে একটা ওভারভিউ পাইলাম যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা শুধুমাত্র যে ফরম্যাটগুলো বুঝে, আমরা যদি একটা ABCD লিখি, এ লিখি, বি লিখি, বা একটা কোনো প্যারাগ্রাফ লিখি, আমরা দেখি কিন্তু প্যারাগ্রাফ, কিন্তু বিহাইন্ডে কী হচ্ছে, সে কম্পিউটার কী বুঝে, বাইনারি সংখ্যা 0 এবং 1 এই সংখ্যাটাই বুঝে, আর কিছুই বুঝে না। বাইনারি সংখ্যা কিন্তু এগুলো চেঞ্জ করা যায়, মানে 0 এবং এর পরিবর্তে কত বাইনারি, কী বাইনারি আছে এগুলো কিন্তু আমরা ICT বইতে পাওয়া যায়, এগুলো পারতাম, এখন আবার দেখতে হবে বিষয়গুলো, কারণ এটা নিয়ে তো রিসার্চ বা পড়ালেখা এখন একটু স্টপ, যার কারণে এগুলো বোঝা যায়। হ্যাঁ, বুঝি না। 13 এর পরিবর্তে কত, 10 এরকম হতে পারে, বা বিট পরিবর্তে এরকম কোড থাকে, এগুলো কিন্তু ক্যালকুলেশন করে বাইর করা যায়। ক্যালকুলেট করে বাইর করা যায়। আচ্ছা, ওকে, তাহলে টাইপ অফ কম্পিউটার, আমরা দুই ধরনের কম্পিউটারগুলো সচরাচর আমরা দেখতে পাই এখন। আগে যেমন প্রথম যে কম্পিউটারগুলো বিশাল আকারে ছিল, অনেক বড়, এক একটা রুম নিয়ে এক একটা কম্পিউটার ছিল। এখন এই মুহূর্তে আমরা দুই ধরনের কম্পিউটার দেখতে পাই, একটা হচ্ছে ল্যাপটপ আর ওটা কি ডেস্কটপ। এটা কি চিনি না? কার ল্যাপটপ? সবার ডেস্কটপ কার আছে? আপনার ডেস্কটপ? আচ্ছা, ওকে, ল্যাপটপ এবং ডেস্কটপ। এখন চিন্তা থাকবে যে কোনটা কিনলে ভালো হইলো, আমি ল্যাপটপ কিনলাম না ডেস্কটপ কিনলাম, কোনটা আমার জন্য ভালো? আচ্ছা, ঠিক আছে, একটা মিনিট। ল্যাপটপ পাইলাম, কম্পিউটার পেলাম দুই টাইপের না, একটা ল্যাপটপ আর ডেস্কটপ। এখন চলেন আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে আমাদের কিছু কি আছে, কম্পারিজম আছে। যেমন একটা ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে কী পারফরমেন্স, কী বিষয়গুলো আমরা এখানে পাবো, এই বিষয়গুলো একটু আমরা কী করি, আমরা দেখি। তো কিন্তু এরপরে এখন এই যে বিষয়টা পারফরমেন্সটা এখানে বলা হবে, তারপরে কিন্তু বর্তমানে অনেক ভালো ল্যাপটপগুলো মোটামুটি চলনসই, কিন্তু আমরা যে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এই স্লাইডগুলো তৈরি করা হয়েছিল, মানে ডেস্কটপ এবং ল্যাপটপ ভার্সেসে যে আমরা কী সুবিধাগুলো এবং অসুবিধাগুলো ফেস করতে পারি, কারণ ওই সকল বিষয়গুলো এখানে ডিসকাস করা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে আবার সেম না, যেমন আমার নিডের উপর ডিপেন্ড করে কিন্তু আমি তৈরি করবো। যেমন আমি এটা বলার আগে আমি একটু বলি, যেমন আমার নিডটা হচ্ছে ল্যাপটপ আমারটার দরকার সুইটেবল, কারণ কি যদিও আমি ডেস্কটপ কিনলে আমি একটা পারফরমেন্স বেশি পাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি মাঝে মধ্যে বাসা যেতে হয়, সাপোজ ধরেন আমার কথা বলেছি, মাঝে বাসা যেতে হয় বা অন্য কোনো কোথায় গেলে আমি পিসি তো বহন করে নিতে পারবো না, এজন্য আমার ল্যাপটপটা আমার জন্য বেস্ট। আর কারো আছে যে না আমার তো পিসিতে আমার বহন করতে হচ্ছে না, আমি এখানে থাকতেছি, তো সো আমার জন্য পিসিটাই বেস্ট, ঠিক আছে। আর এট এ টাইম যখন আপনি একজন ভালো মানের প্রতিষ্ঠিত বা ভালো কাজ করবেন, তখন দেখা যাবে ল্যাপটপ ডেস্কটপ দুইটাই থাকে, ঠিক আছে। আমার কাছে এমন দুইটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে। তো এট এ টাইম দেখা যাচ্ছে যে এটা যখন আপনার প্রয়োজনে এগুলো থাকতে হয়, আর উপস্থিত টাইম তো এতটুকু ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নাই। সো আপনার নিডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চুজটা থাকবে, বুঝছেন বিষয়টা। তারপরে আমরা কিছু কম্পারিজম আছে, তাদের মধ্যে এগুলো আমরা দেখি। ল্যাপটপটা কি আছে, পোর্টেবল অর মোবাইল, আর পোর্টেবল আর কি আমি সংক্ষেপে নোট ডাউন করা হয়েছে, আমি একটু এক্সপ্লেন করবো যেটা আর কি আছে, আর কিছু না। পোর্টেবল অর মোবাইল, পোর্টেবল আর মোবাইল বলতে বোঝা যাচ্ছে যে ল্যাপটপটা পোর্টেবল, মোবাইলের মতো যে কোনো জায়গায় আমি কী করতে পারছি, বহন করে নিতে পারতেছি। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে হার্ড টু মুভ, যেটা আমি প্রথমে বলছিলাম, মুভ করতে আমার কি কঠিন। সাপোজ ধরেন আপনার একটা ল্যাপটপে বা ডেস্কটপে কিছু ধরনের র্যামের সমস্যা হয়েছে বা উইন্ডোজের সমস্যা হচ্ছে, তখন আপনার কী করতে হয়, পিসিটা খাদ্য করে বসে বয়ে নিয়ে আইতে হয়, এরকম না। আর ল্যাপটপ হইলে ব্যাগের ভিতরে জাস্ট নিয়ে আসেন, এটাই আর কি পোর্টেবল আর কি। পোর্টেবল অর মোবাইল, অর্থাৎ এটা সহজ মুভ করা যায়। আর ডেস্কটপের ক্ষেত্রে সহজে মুভ করা যায় না, হার্ড টু মুভ, এটা একটু মুভ করতে কী করে, এটা কঠিন। লিমিটেড পারফরমেন্স,
ল্যাপটপের ক্ষেত্রে কী থাকবে আমরা লিমিটেড পারফরমেন্সগুলো পাওয়া যায়, আর ডেস্কটপের ক্ষেত্রে হাই পারফরমেন্স, যেটা আগে বললাম। ল্যাপটপের ক্ষেত্রে যেমন আমাদের ল্যাপটপের ডিভাইসগুলো খুবই ছোটো ছোটো থাকে, যেমন ল্যাপটপের র্যাম কিন্তু অনেক ছোটো থাকে, দেখছেন এটা, কিন্তু ডেস্কটপের র্যামটা অনেক লম্বা থাকে, বড় র্যাম নিয়ে আসা যায়। বা এই যে পোর্টে পারফরমেন্স ডিপেন্ড করে ল্যাপটপের ডিভাইসগুলো ছোটো ছোটো থাকার কারণে এটার পারফরমেন্স একটু কম পাওয়া যায় তুলনামূলকভাবে। ধরেন আপনি সাপোজ কম্পেয়ার করেন, যদি বলেন 50,000 টাকা দিয়ে একটা ডেস্কটপ কিনছেন আর 50,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছেন, মানে এর পারফরমেন্স আপনি অনেক ডিফারেন্স পাবে। যেমন ল্যাপটপের পারফরমেন্স অনেক কম পাওয়া যাবে, 50,000 টাকা দিয়ে ডেস্কটপের পারফরমেন্স অনেক হাই পাওয়া যাবে। এটা স্বাভাবিক বাস্তবতা বিষয়। তাদের ল্যাপটপের লিমিটেড পারফরমেন্স থাকে ল্যাপটপের ক্ষেত্রে, কিন্তু এবং হাই পারফরমেন্স থাকে কিসের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে। আচ্ছা, দেন ল্যাপটপের ক্ষেত্রে ক্যান্ট হ্যান্ডেল হেভি ফাইল অর ওয়ার্ক। বর্তমানে আগের ল্যাপটপগুলোতে আগে অনেক সময় মানে ফটোশপের ইলাস্ট্রেটর কাজগুলো করতে অনেক হার্ড হইতো, কিন্তু এখন অনেক অ্যাডভান্স ভালো মানের ল্যাপটপ কিনলে কি হয়ে যায়, কাজ করা যায়, সমস্যা হয় না। কিন্তু ওই সেম প্রাইজে, যেমন একটা ভালো ল্যাপটপ কিনতে হলে এখন 1 লাখ টাকা লাগে ভালো মানের, যেমন এইচপি ব্র্যান্ডের জন্য 1 লাখ টাকাই কিনতে হবে, যেমন লাখ টাকার উপরে কিনতে হয়। আর আপনি যখন কিসে যান, মেকে জানতে তো 2 লাখ 2.5 লাখের কাছেই নেই। হ্যাঁ, তো ওই জন্য 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করলে আপনার সেরা হবে। কিন্তু দেখুন আমার নিড কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে আমার প্রত্যেকের ভালো লাগাটা সেম থাকে না। আমার ভালো লাগে ল্যাপটপটা, আমার ডেস্কটপে ইউজ টু ভালো লাগে না, তাই ল্যাপটপটা ভালো হলে তখন 2 লাখ টাকা দিয়ে কিনতে হবে। 2 লাখ টাকা দিয়ে কিনলে দেখা যায় ভালো পারফরমেন্স পাচ্ছেন। তো এটার ক্ষেত্রে আর কি, যেটা আমরা কনফিগারেশন ক্ষেত্রে যে আমরা বলি, ল্যাপটপের ক্ষেত্রে আমাদের একটু বাড়ি কাজগুলো, আমাদের যে ল্যাপটপগুলো আছে এগুলো একটু বাড়ি কাজ করতে কী হবে, অসুবিধা হবে। ক্যান্ট হ্যান্ডেল হেভি ফাইল অর ওয়ার্ক, কিছু একটু অসুবিধা হয়। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আমরা কী করতে বাড়ি কাজগুলোই করতে পারি, মানে হ্যান্ডেল করা যায় বাড়ি অনেক। যেমন আপনি সাপোজ ধরেন ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো আছে খুবই ভারী সফটওয়্যার, এগুলোর ক্ষেত্রে আপনি ল্যাপটপ দিয়ে অনেক ভালো মানে ভিডিও এডিটিং করতে পারবেন না। তখন আপনার কী করার দরকার, ডেস্কটপে দরকার, যেমন হাই পারফরমেন্সগুলো দরকার। তারপর যখন এই যে কম্পারেটিভ কি হাই প্রাইস, ল্যাপটপ আগে যেটা বললাম ল্যাপটপের তুলনায় ডেস্কটপের তুলনায় ল্যাপটপের প্রাইসটা কিন্তু একটু অনেক বেশি। যেমন যে ল্যাপটপ আপনি ডেস্কটপ 50,000 টাকা দিয়ে ভালো মানের ল্যাপটপ আপনি ডেস্কটপ বিল্ড করতে পারবেন, কিন্তু 50,000 টাকা দিয়ে আপনি ভালো ল্যাপটপ পাবেন না। এটা সেম কনফিগারেশন ল্যাপটপ কিনতে হলে মিনিমাম আপনাকে 70,000 টাকা কিনতে হবে। ধরুন 50,000 টাকা দিয়ে ডেস্কটপ আর সেম কনফিগারেশন ল্যাপটপ কিনতে হলে কত লাগবে, 70+ লাগবে। এইটা আর কি একটু প্রাইসটা একটু বেশি থাকে। লো প্রসেসর স্পিড, এটা কিন্তু এখন হাই প্রসেসর স্পিড, এখন কিন্তু আমি যদি একটা ভালো মানের ল্যাপটপ কিনি তাহলে এটা প্রসেসর স্পিডটা দুটাই কী হওয়া যায়, ভালো পাওয়া যায় বর্তমান ল্যাপটপগুলোতে, এগুলো আপডেট করছে তো অনেক কিছু। তারপর স্মল স্ক্রিন অ্যান্ড কিবোর্ড, এটা কিন্তু বাস্তব। আমাদের ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু হায়েস্ট 16 ইঞ্চি ডিসপ্লে থাকে, এর চেয়ে বেশি তো থাকে না। তো 14 ইঞ্চি 15.4 বা 15.5 থাকে বা 16.6 থাকে, এর চেয়ে বেশি থাকে না। কিন্তু আমি চাইলে একটা ল্যাপটপ মনিটরে আমি 24 ইঞ্চি কী করতে পারি, মনিটর ইউজ করতে পারি। 18 ইঞ্চি 20 ইঞ্চি 19 ইঞ্চি মনিটর কী থাকে, ইউজ করা থাকে। যেমন আমার ইউজ এটা মানে 22 ইঞ্চি, এটা মেবি 22 ইঞ্চি, আমার মনিটর হচ্ছে 24 ইঞ্চি মনিটর। তো ওই মনিটর আমরা ইউজ করতে পারি কিসের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমে। কিন্তু মনিটর ল্যাপটপের ক্ষেত্রে কি ছোটো স্ক্রিন পাওয়া যায়। এটা আবার কিন্তু ল্যাপটপটা কানেক্ট করে আবার মনিটর দিয়ে চালানো যায়, জানেন এটা? ল্যাপটপটা পিসির মতো ইউজ করে মনিটর এক্সট্রা মনিটর কিনে কিন্তু চালানো যায়, আমি ইউজ করি। আমার মনিটর মানে বাসায় একটা মনিটর এবং উইথ ল্যাপটপ দিয়ে আমি মনিটর ইউজ করি, এখানে পিসি রাখা। তো এখানে আর কি এই যে পিসি না, পিসির মতো কাজ করে ল্যাপটপে, বুঝেন নাই? এটা করা যায়, এটা একটা কেবল ইউজ করে করা যায়। তো তাহলে লো পাওয়ার পাইলাম কি আমরা, স্মল স্ক্রিন এবং এটাকে লার্জ স্ক্রিন অ্যান্ড কিবোর্ড। মানে কিবোর্ডের ক্ষেত্রে ডেস্কটপের ক্ষেত্রে আমরা আলাদা কিবোর্ড পাই, আলাদা বড় এই যে বড় কিবোর্ড, আর ল্যাপটপের ক্ষেত্রে কত থাকে, ছোটো কিবোর্ডগুলো থাকে, বুঝা গেছে? তো লং রিপেয়ার প্রসেস, এটা আমি ইউজ মানে এখানে আমরা যেটা লেখা আছে এগুলো আমরা বুঝতে পারছি, সেজন্য আমি একটু ফাস্ট যাচ্ছি এখানে। লং রিপেয়ার প্রসেসটা হচ্ছে, এরা যেমন একটা ল্যাপটপে আপনি যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয় তখন আমরা কী করি, সম্পূর্ণ ল্যাপটপটা নিয়ে যেতে হয়, নাকি আপনার পার্টস খুলে নিয়ে আসা যাবে ল্যাপটপের ক্ষেত্রে? তো ল্যাপটপের ধরেন আপনি ব্যাটারি কী হয়েছে, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি চার্জ থাকতেছে না, তখন আপনি কী করবেন, সম্পূর্ণ ল্যাপটপ নিয়ে দোকানে যেতে হবে, তারপর ওইখানে রেখে আসবেন। সে 2-1 দিন পরে কী করবে, বলবেন যে 2 দিন পরে এসে নিয়ে যাইও,
2 দিন লাগবে সময়, এরকম বললেন এটা লং রিপেয়ার। আর আপনি যদি ডেস্কটপের ক্ষেত্রে ইজি রিপেয়ার। ইজি রিপেয়ার কীভাবে? দেন আপনার বলেন যে র্যামের সমস্যা হচ্ছে, র্যামটা খুলে নিয়ে এসে র্যামটা চেঞ্জ করে নিয়ে এসে লাগিয়ে দেন, শেষ হয়ে গেছে, তাই না? ধরো আপনার ডেস্কটপের কোনো একটা জায়গায় পাওয়ার সাপ্লাই সমস্যা হচ্ছে, পাওয়ার সাপ্লাই খুলে লাগানো দেওয়া যায়, মানে এটার ইজি রিপেয়ার করতে কি হয়, ইজি মানে ইজিলি করা যায়। তা হার্ড টু আপগ্রেড, এটা কিন্তু আপডেট করতে খুব কঠিন। যেমন আপনার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী আপনার ধরেন 8 GB র্যাম ইউজ করার আপনাকে পারমিশন দিচ্ছে, আপনি চাইলে 32 GB র্যাম ইউজ করতে পারবেন না। তাদের আপডেট করার ক্ষেত্রে যেমন আপনার প্রসেসরটা ধরেন কোরাই 5-এর 10 জেনারেশন আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এখান থেকে 12 জেনারেশন করে ফেলিতে, এটা করা অনেক টাফ। কিসের ক্ষেত্রে? ল্যাপটপের ক্ষেত্রে। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু এটা করা ইজি। বুঝা গেছে? তো মোরাল অফ দ্য স্টোরি এতটুকু পড়ার পরে আমরা যে জিনিসটা বুঝলাম যে পারফরমেন্স দিক থেকে ল্যাপটপের তুলনায় ডেস্কটপ একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে, রিপেয়ার কম, কিন্তু আবার অনেক সময় ক্যারি করা অনেক কঠিন, মুভ করা অনেক কঠিন। তো ওভারঅল থেকে এখন আমাদের কি ডিসিশন থাকবে, আমাদের কি সিদ্ধান্ত? কি স্যার আপনি ঘুমাচ্ছেন মনে হচ্ছে তো? আচ্ছা, ওভারঅল ডিসিশন থেকে আমাদের কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত তো এটাই হইলো যে আমার নিডের উপর ডিপেন্ড করে কি করবে আমি ডিভাইস কিনবো। যেন হতে পারে যেন আপনার বাসাতে শুধুমাত্র আপনি বাসায় বসে কাজ করেন, অন্য কোনো যাওয়ার কোনো স্কোপ নেই, যাওয়ার দরকার পড়ে না, তাইলে আপনার জন্য কি দরকার? ডেস্কটপটা বেস্ট, এটা আপনার পারফরমেন্স বেশি পাবেন, স্মুথলি কাজ করতে পারবেন, ভালোই আপনি এটা কমফোর্ট ফিল করবেন। আবার ধরেন অনেক দেখেন যে আমি এখানে মেসে থাকি, হতে পারে আপনি এখানে মেসে থাকেন বা কোনো বাসায় থাকেন, আপনি আবার ঈদের সময় বাসা যাইতে হয় বা অন্য কোথায় যাইতে হয়, স্বাভাবিক। তো এই ক্ষেত্রে বা অন্য জায়গায় মুভ করতে হয়, এই ক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপটাই কি বেস্ট। এখন আপনার নিডের উপর ডিপেন্ড করে কি করতে হবে, ডিভাইস কিনতে হবে। বুঝতে বিষয়টা? তাহলে এতটুকু বুঝছি আমরা ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে যে আমরা কম্প্যারিজনগুলো আমরা পাইলাম। তাহলে এই বিষয়ে আমি কাউকে সাজেশন দিতে পারবো না এখন, যে কে বলবেন যে ভাই আমি তো কী করতেছি, আমি ধরেন ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছি, এখন আমি কি কিনবো, ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো? তখন কী বলবেন এখন? তাকে এরকম বোঝাবেন যে এটা আপনার নিডের উপর ডিপেন্ড করে কী করেন আপনি কিনেন। এই সকল বিষয় কি আগে জানতেন? কে জানতেন আগে? কিছু জানতাম, কিছু জানতাম না, ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা এগুলো তো আমরা ল্যাপটপ এবং ডেস্কটপের কনফিগারেশনগুলো জানলাম, তাদের পার্থক্যগুলো জানলাম, কী কী সুবিধাগুলো জানলাম। এখন হচ্ছে এটা হাউ কম্পিউটার ওয়ার্ক, কম্পিউটারগুলো কীভাবে কাজ করে এই জিনিসটা আমরা জানি। চলেন, কম্পিউটারগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, ওকে। তাহলে কম্পিউটারগুলো কীভাবে কাজ করে জিনিসটা যে আমরা দেখেন, এখানে একটা আমরা সিনারিও দেখতে পারতেছি, বা একটা এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এগুলো জেনে থেকে আমার দরকার কি, লাভ কি, জানার কি দরকার আছে কি না? আসছি আমরা ওয়েব ডিজাইন শিখান, এখানে কম্পিউটারে কী বিষয়গুলো জানা দরকার কি? অবশ্যই দরকার আছে। কারণ দেখেন এই সম্পর্কে যদি আপনি না জানেন কীভাবে কাজ করে, কি প্রবলেম হইতেছে, যেমন আমার একটা ল্যাপটপে অন হচ্ছে না সাপোজ কোনো একটা কারণে, কী কারণে অন হতে না পারে, এই জিনিসগুলো আমার অবশ্যই কী করা দরকার, জানা দরকার। না হলে আমি ওই জায়গায় আটকে থাকবো, ওইটা সলভ করে আমি আগাইতে পারবো না। এই ক্ষেত্রে এগুলো আমার জানা দরকার। এখন কম্পিউটারটা কাজ করে কীভাবে এই সম্পর্কে আমরা যেটা বলি। দেন প্রথমে দেখেন কম্পিউটার এটা উপরে থেকে আমরা দেখি ইনপুট ডিভাইস, তারপর কি আছে কন্ট্রোল ইউনিট, তারপর কি আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর দেখেন আউটপুট ডিভাইস, তারপর মেমোরি, এক্সটার্নাল মেমোরি। এই সকল বিষয় কি আমার মোটামুটি একটু কারো কিন্তু আইডিয়া আছে এই সম্পর্কে বিষয়ে? তো ইনপুট ডিভাইস বলতে কি বুঝে, আমরা অনেক সময় পরে আসছি। ইনপুট কম্পিউটার দেখি কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলেন তো কম্পিউটারের, জানেন কেউ? হ্যাঁ, মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। অর্থাৎ মানে আমরা কম্পিউটারে ইনপুট করি কোনো কারণের বিষয়টা। যেমন আমরা যখন কোনো কিছু টাইপ করতে হয় তাহলে কী দিয়ে টাইপ করি? কিবোর্ড দিয়ে টাইপ করি। যেমন এখন ধরেন আমি এখানে কোনো একটা লেখার যেমন এ লিখি, তাহলে আমি কোনো এখানে কোনো টাইপ কিবোর্ডে কোনো এ না লিখি কি ওখানে উঠবে? অটোমেটিক তো ওটার কোনো সিস্টেম নাই। তাহলে ফার্স্ট অফ অল আমি কী করি, ইনপুট করি, যে এখানে এ উঠুক বা বি সি ডি যে কোনো আমার নাম লিখে যে কোনো লিখি, এখানে যেটা লিখবো ওইটা কী করবে এখানে মানে আমরা শো করতে পারবো, দেখতে পারবো। যেমন আমি চাচ্ছি যে ওই টেপটা আমি কেটে দিব, তাহলে কাটার জন্য আমাকে এখানে রাখলে কি এটা কি কাটবে? কাটার জন্য কী করতে হবে? এখানে প্রেস করতে হবে বা ক্লিক করতে হবে, তাই না? ক্লিক করলে দেন কি হবে, এটা হলো আপনার কি
ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসগুলো আমরা পাইলাম কি মাউস, কিবোর্ড, হতে পারে আর আমাদের মাউস স্পিকারের মাধ্যমে আমরা অনেক সময় কী করি ইনপুট করতে পারি। তো ইনপুট ডিভাইস, ইনপুটের ডিভাইস করে দেখেন এই জিনিসটা কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন। ইনপুট ডিভাইস পড়ার পর আমরা যখন কোনো কাজের জন্য ইনপুট করি, যেমন এখানে ক্রস করার জন্য প্রেস করি, এখানে তখন ক্রস হয়ে যায়। তো ওই ক্রসটা ওই ফাংশনগুলো মানে প্রথমে তার কি যায়, কোন জায়গায় গিয়ে এটাকে অ্যাটাক করে, প্রথমে যায় কোথায়, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটে কী করে, অর্থাৎ সিপিইউতে, সিপিইউ মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সিপিইউ মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তখন এটা কন্ট্রোল ইউনিটে যায়, কন্ট্রোল ইউনিট যাওয়ার পরে তখন অ্যারোমেটিক লজিক ইউনিটে পাঠায়। কারণ লজিক ইউনিটে কেন দেখেন আমাদের লজিক গেট সম্পর্কে মনে হয় ইন্টার পাস কেউ আছেন, ইন্টার পড়তেছেন বর্তমানে, আপনি তো জাস্ট এখন তো ইউনিভার্সিটি আছেন, ইন্টারে যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে যে আমাদের ইন্টার দেখেন আইসিটিতে লজিক গেট সম্পর্কে অনেকগুলো আছে, গেট, এন গেট, অর গেট, নেন গেট এরকমও ছিল না। তো এই যে গেটগুলো আছে যেমন এগুলোকে বলে লজিক গেট। লজিক গেট দেখেন এখানে ইয়েস নর গেট একটা আছে, এটার অর্থাৎ সব কিছু না বোধক, যা না করা যেমন ক্রস করার ক্ষেত্রে বা ওইটাতে ফেলড হওয়ার ক্ষেত্রে এই ধরনের গেট কী করা হয়, ইউজ করা হয়। যেমন সাপোজ প্রথমে আমরা ইনপুট ডিভাইসে কী করলাম, আমরা ইনপুট করলাম, দেন কি আসলো, কন্ট্রোল ইউনিটে আসলো। কন্ট্রোল ইউনিটে সে কোথায় পাঠায়, অ্যারোমেটিক লজিক ইউনিটে। লজিক ইউনিটে তখন এটাকে কী করে যাচাই বাছাই করে দেখে যে এটা আমি এখানে আমি ক্রস করি, সাপোজ এখানে ক্রস করা মানে কিটা কেটে যাওয়া। তো এটা তো আমরা অনেক সময় বুঝি না, এটা অত্যন্ত মিলি সেকেন্ডে এই কাজগুলো কী হয়, সম্পাদন হয়, অত্যন্ত অনেক কম সময়ে এই কাজগুলো হয়ে থাকে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, স্লাইড শো ওপেন হবে, ক্লিক করলাম যেন ওপেন হয়ে যাচ্ছে। তো এটা ফার্স্ট অফ অল আমি ইনপুট করতেছি, তারপর কন্ট্রোল ইউনিটে আসছে, কন্ট্রোল ইউনিট পাঠা দিচ্ছে যে অ্যারোমেটিক লজিকে, অ্যারোমেটিক লজিকে দিচ্ছে, লজিকে এখানে লজিকটা কাজ করতেছে, এখানে ক্লিক করলে কি হবে, ওপেন হবে। তখন এখানে এই লজিকটা ওপেন হওয়ার লজিকটা এখানে বিল্ড করা, যার কারণে কি হচ্ছে এটা ওপেন হচ্ছে। যখন আমি আবার ক্রস করে দিই তখন এটা এখানে কি কোন লজিকটা বিল্ড করা, মানে ক্রস করা মানে কেটে যাবে, এই লজিকটা বিল্ড করা। এটা এই সমস্ত ফাংশনগুলো কে কাজ করে, মেনটেনেন্স করে কন্ট্রোল ইউনিট বা সিপিইউ কাজ করে। আর সিপিইউ পাঠা দেয় অ্যারোমেটিক লজিক ইউনিটের যে লজিকটা এখানে ইমপ্লিমেন্ট করা ওই কাজটা কি করে, কাজটাই করে, সম্পাদন করে। বুঝা গেছে বিষয়টা? তাহলে প্রথমে পাইলাম যে ইনপুট ডিভাইস থেকে কোথায় আসে আমাদের ডাটাগুলো, কন্ট্রোল ইউনিটে, কন্ট্রোল ইউনিট পাঠা দেয় লজিকে। যখন এটা ওপেন হবে, ক্লোজ হবে, এখানে উঠবে, এতে ক্লিক করলে এই উঠতেছে, এটা সে কম্পিউটার বুঝলো কী হবে, এটা এ কি, এটা বি। তো এই যে এটা লজিক ইউনিটে, যেমন এখানে এ চাপে বা এই বাইনারি সংখ্যা আসলে এটা ওপেন হবে। তো এই সকল বিষয় সম্পূর্ণ প্রসেসিংটা কে করে, সিপিইউ করে, অর্থাৎ অ্যারোমেটিক লজিক বা কন্ট্রোল প্রসেসর ইউনিটে এটা আমাকে সমস্ত প্রসেসিংগুলো সে করে দেয়। তো প্রসেসিং করার পরে দেন আমরা কি দেখতে, যেমন এখানে আমরা ক্রস আছে, ক্রস করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, তার আউটপুটটা দেখতে পাচ্ছি। আউটপুটটা আমরা কীভাবে দেখতে পাচ্ছি, যেমন এখন যদি আমি মনিটরটা বা প্রজেক্টরটা অফ করে দিই তাহলে কি আমরা দেখতে পারবো যে কোথায় কী হচ্ছে, সেটা আমরা দেখতে পারবো না। তাইলে আমরা আউটপুট ডিভাইস ফার্স্ট অফ অল তাহলে কন্ট্রোল ইউনিট বা অ্যারোমেটিক লজিকে যাওয়ার পরে সেটা কন্ট্রোল ইউনিট থেকে আমাকে কী করে দেয়, আউটপুট ডিভাইসে আমাকে কী করে পাঠিয়ে দেয়, কোথায় পাঠায়, আউটপুট ডিভাইসে। তো আউটপুট ডিভাইসগুলো কোনগুলো, মনিটর, প্রজেক্টর, এই সকল বিষয়গুলো বা ল্যাপটপের স্ক্রিনগুলো কি আমাদের কি আউটপুট ডিভাইস। কোথায় কি হচ্ছে, ফাংশন কোন ফাংশন কাজ করছে ওইটা আমাকে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পারি। আউটপুট ডিভাইস থেকে দেখেন আমি আবার উদাহরণস্বরূপ যদি বুঝাইলাম আপনাকে, দেখেন আবার দেখা কি আছে, মেমোরি। তো আউটপুট ডিভাইস আবার যখন আমাদের কোনো ইনপুট বা কোনো ফাংশনগুলো কাজ করে ইমপ্লিমেন্ট হয় তখন আমাদের এখানে যেই কাজটা ইউজ করা হয়, যে মেমোরিটা ইউজ করা হয়, এটা আমাদের র্যামটা কী করা হয়, ইউজ করা হয়। তো র্যামটা ইউজ করার পরে যেমন র্যামের আমরা সংক্ষিপ্ত জন্য একটা মিনিং করলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের মিনিং কি, র্যাম হলো সংক্ষেপে র্যাম, আর এটার মিনিংটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যাম এখানে এই যে ইনপুট, আচ্ছা একটা উদাহরণ দিলে আপনি সহজে বুঝতে পারবো। ধরুন সাপোজ আমরা গুগলে এসে সার্চ করলাম, কি লিখলাম, ইমেজ, কি লিখে সার্চ দিলাম, ধরুন যে কোনো ইমেজ। এই যে আমি ইমেজ লিখতেছি, কোথায় কাজ করতেছি, এগুলা ইনপুট ডিভাইসে আমি প্রথমে ইমেজ লিখে টাইপ করতেছি, ওটা অ্যারোমেটিক লজিককে সিপিইউতে কাজ করার পর আমাকে আউটপুট দেখাচ্ছে কোথায়, মনিটরে, ব্রাউজারের মধ্যে আমি লিখতেছি, এটা আমার আউটপুট দেখাচ্ছে। এই যে আমি বলতে যে সময়টা লাগতেছে এর আরও অত্যন্ত কোটি গুণ কম সময়ে কী করে এটা সে কাজ করে ফেলে, এই জন্য আমরা এটা বুঝতে পারি না। তো ইমেজ লিখে আমি কী করলাম, সার্চ করলাম, সার্চ করার দেখেন এই যে আমি সার্চ করার পরে গুগলে দেন অনেকগুলো ইমেজে আসবে এখানে, তাই না, অনেক ইমেজ আসছে না।
তো ওই ইমেজটা কি আমার পিসিতে, ওই ইমেজটা কি আমার পিসিতে আমি যদি এটা ওই ট্যাবটা কেটে দেই কি ইমেজগুলো কি থাকবে? থাকবে না। তাহলে এই ইমেজগুলো কীভাবে লোড হইলো, এখানে আসলে কীভাবে? এই যে লোড হওয়ার যে পারফরমেন্স বা যে লোডটা হচ্ছে এটা কী কারণে লোড হচ্ছে, কোন এই যে লোড হওয়ার জন্য একটা স্পেস ব্যয় হলো না, এই ব্যয়টা কোথা থেকে, এক্সটার্নাল মেমোরি না মেমোরি থেকে ইউজ হয়েছে? মেমোরি থেকে, অর্থাৎ র্যাম থেকে কী করা হয়েছে, ইউজ হয়েছে। তাই অনেকে বোঝে না যে আমাদের অনেক দেখবেন অনেক ডিভাইস যে ল্যাপটপে পারফরমেন্সটা খুব ল্যাগ করে, যেমন আমি এটা সার্চ করতেছি ইমেজ লোড নিচ্ছে এরকম হয় না? যেমন কোনো কোনো বিষয় যে আমরা লোড নিই তার মানে বুঝতে হবে কি আমার র্যামটা কম, র্যামের স্পেস র্যামটা কি হচ্ছে না কাজ করতে কম করতেছে, এই জন্য লোড বেশি নিচ্ছে। র্যামের মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে মুহূর্তে কি করা যে কোনো মেমোরিটা অ্যাক্সেস হয়। যেমন এই যে ওয়েবসাইটটা বা এই ব্রাউজারটা ওপেন হইতে যে মেমোরিটুকু ইউজ হয়েছে এটা মেমোরি থেকে মানে র্যাম থেকে কি করা হয়, ইউজ হয়, মানে প্রোভাইড করা র্যাম থেকে হয়। যত র্যামটা ফাস্ট থাকবে, র্যামটা যত ফাস্ট থাকবে তো আমার ওয়েবসাইটে ব্রাউজ হইবে কত ফাস্ট না স্লো হবে, ফাস্ট হবে। তাহলে এই যে র্যান্ডমভাবে মেমোরিটা অ্যাক্সেস করে, তো সেমভাবে আমাদের যে অ্যারোমেটিক লজিক যেটা বললাম সেখান থেকে ওই যে ইনপুটগুলো আমরা আউটপুট দেখতে পাই, ওই যে ডাটাগুলো বা যে ডাটাগুলো প্রসেস হয় এটা কিসের মাধ্যমে প্রসেস হয়, র্যামের মাধ্যমে। এখানে র্যামে কী করে অ্যাক্সেস করে। সাপোজ যেমন আমরা ইমেজটা সার্চ করছি, এই মুহূর্তে আমাদের ইমেজগুলো অনেকগুলো ইমেজ দেখাচ্ছে, তো ইমেজগুলো আমরা তখনই আমাদের ডিভাইসের জন্য আমরা নিয়ে আসি, সেভ করে রাখি বা এটা আমরা ডাউনলোড করি। যেমন এই ইমেজটাকে আমি ডাউনলোড করি, তাহলে কোথায় আসবে, এক্সটার্নাল মেমোরি, স্টোরেজ এক্সটার্নাল মেমোরি হতে পারে হার্ড ডিস্ক, এসএসডি হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, বা মেমোরির ক্ষেত্রে মোবাইলের মেমোরি, সেট মেমোরি যেটা আমরা বলি, ফিক্সড মেমোরি যেগুলো, এগুলোতে আমরা যখন সেভ করি তখন এটা এখানে জমা হবে। তাহলে প্রথমে যখন এখন যদি এটা আমরা এটা ধরেন আমি সেভ করে দিলাম, সেভ করে দিলে এটা আমি কেটে দিই, এই ব্রাউজারটা আমি কেটে দিই, তাহলে কি ওই যেটা আমি সেভ করছি এটা কি কেটে যাবে? এটা কি এটা সেভ হয়ে গেছে, এটা আমার এক্সটার্নাল মেমোরিতে থাকবে। তাহলে কম্পিউটার দেখেন কীভাবে মানে প্রথম কাজগুলো কীভাবে করলো। প্রথম কাজটা হচ্ছে ইনপুট ডিভাইস, যেমন আমি ইমেজ লিখে সার্চ করলাম, ইমেজ লিখলে যেমন ইনপুট কিবোর্ডের মাধ্যমে আমি ইনপুট ইমেজ লিখলাম, তারপর এন্টার করে সার্চ করলাম কিবোর্ডের মাধ্যমে এন্টার, তারপর এটা কন্ট্রোল প্রসেসর কন্ট্রোল ইউনিটে গেল, কন্ট্রোল ইউনিটের পরে তখন সেটাকে লজিক ইউনিটে দিচ্ছে যে এখানে ইমেজে সার্চ করে ইমেজ আসো, ইমেজকে ফাইন্ড আউট করে নিয়ে আসছে, তারপর এটাকে কি আমাকে আউটপুট ডিভাইসে আমরা তার আউটপুটটা আমরা দেখতে পারতেছি। তো আউটপুট ডিভাইস এখানে সিপিইউ দেখেন এখানে একটা টার্মার দেওয়া আছে, এখানে কন্ট্রোল ইউনিটে যেমন দুটো জিনিস দেখাচ্ছে যে মেমোরি কন্ট্রোল ইউনিট থেকে ডিরেক্টলি মেমোরিতে আসে, আবার লজিক যেটা অ্যারিথমেটিক লজিক থেকে আবার কিন্তু আসে মেমোরিতে গিয়েছে। যেমন আমি এখন এই যে মেমোরিটা কেন যখন আমি ইমেজ লেখা, এখন যদি শুধুমাত্র ইমেজ লিখলে আমি সার্চ দিচ্ছিলাম, এখন যদি আমি স্পেসিফিক বলি যে টি শার্ট ইমেজ, এই যে টি শার্ট ইমেজ লিখে যখন আমি আগে তো আমি শুধুমাত্র ইমেজ লিখে সার্চ দিচ্ছিলাম, এখন দেখেন কি আসছে, এখন সব যা ইমেজগুলো আসছে সবগুলো কি আসছে, টি শার্ট আসছে। তো এইগুলো সে কম্পিউটার কীভাবে বুঝলো যে এটা টি শার্ট, তাই এই লজিক ইউনিটের মাধ্যমে কম্পিউটার ফাইন্ড আউট করতেছে যতগুলো এখানে ইমেজগুলো দিচ্ছে আমাকে প্রত্যেকটা কি টি শার্ট ইমেজ দিচ্ছে, আর এই কাজগুলো কি লজিক ইউনিটগুলোতে কাজ করে। আর লজিক ইউনিটে আবার যখন আমরা টি শার্টগুলো আমরা আউটপুটটা পাচ্ছি, এটা কোথায় লোড হচ্ছে, মেমোরিতে, মানে র্যামে লোড হচ্ছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে ওই মেমোরিতে লোড হচ্ছে। তো মেমোরিতে লোড হওয়ার পর যদি আমার কোনো ডাটাগুলো দরকার হয়, যে ডাটাগুলো আমার এটা প্রয়োজন, ওই ডাটা আমার এই টি শার্টটা ডিজাইনটা দরকার, তখন আমরা এটা কোথায় স্টোরেজ করে রাখবো, এক্সটার্নাল মেমোরিতে। এই যে সম্পূর্ণ প্রসেস মাধ্যমে এইভাবে কি করে একটা কম্পিউটার কাজ করে। কিছু বুঝছি আমরা বিষয়গুলো কীভাবে কাজ করে কম্পিউটার, মেমোরি মানে সিপিইউ কোনগুলো, আউটপুট ডিভাইস কোনগুলো, মেমোরি কি এবং এক্সটার্নাল মেমোরি কি, আশা করি বুঝছি আমরা। সামনে এটা ডিটেলসগুলো আছে আমাদের প্রত্যেকটাতে। তারপরে দেখেন আমরা হাউ কম্পিউটার ওয়ার্কস ক্ষেত্রে আমরা কী আমরা জিনিসগুলো পাবো। কম্পিউটারের দুই ধরনের সফটওয়্যারগুলো পাওয়া যায়। কম্পিউটারে কজন সফটওয়্যার, প্রধানত দুই ধরনের, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, মানে দুইটা পার্টস ভাগ করা। কম্পিউটারকে জিনিসপত্রকে দুইটা ভাগে ভাগ করা, একটা হলো সফটওয়্যার, একটা হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যারগুলো কম্পিউটার হার্ডওয়্যারগুলো কী বলে, কম্পিউটার হার্ডওয়্যার ইনক্লুডেড দ্য ফিজিক্যাল এবং কি বলেন টেনজিবল পার্টস অর কম্পোনেন্ট অফ এজ এ কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যারগুলো হচ্ছে কম্পিউটারের এক একটা পার্ট, ফিজিক্যাল, যেগুলো আমরা দেখতে পাই, ধরতে পারি, বুঝছেন। যেমন মাউস, এটা কি হার্ডওয়্যার, এটাই মনে দেন। এখানে অনেক সময় শুনতাম যে কম্পিউটার কোন হার্ডওয়্যারের সমস্যা,
হার্ডওয়্যার মানে তাদের ডিভাইসগুলো বিভিন্ন, যেমন কি আছে, যেমন এসেনশিয়াল এবং ইউটিলিটি একটা জিনিস আছে। ইউটিলিটি হলে মানে এগুলো দরকার হতে পারে, দরকার চাইলে ইউজ করতে পারি, না চাইলে আমার কিন্তু দরকার নাই। আর এসেনশিয়াল যেগুলো আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার জিনিসগুলো আমাদের লাগবেই লাগবে, কি মনিটর, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস, কেবলস, এগুলা কি, এগুলোকে প্রত্যেকটাকে কি বলা হয়, এসেনশিয়াল, এগুলা হার্ডওয়্যার, ঠিক আছে। আর ইউটিলিটিগুলো কি কি, ডিভিডি আরডাব্লিউ যেটা ইউএসবি, গ্রাফিক্স কার্ড, প্রিন্টার, স্ক্যানার, হেডফোন, সাউন্ড সিস্টেম, মডেম ইসেক্টর, এগুলো হলো মানে ইউটিলিটি, চাইলে ইউজ করতে পারি আমরা, না চাইলে দরকার নাই। এগুলো এই যে ডিভিডি, প্রিন্টার, স্ক্যানার ছাড়া কি ল্যাপটপ বা কম্পিউটার চলবে না? চলবে, কিন্তু র্যাম, প্রসেসর, মাদারবোর্ড এগুলো ছাড়া কি করবে না, ল্যাপটপ চলবে না। বুঝা গেছে? এই হলো আমাদের কনসেপ্ট। তারপরে দেখেন সফটওয়্যার। কম্পিউটারগুলোতে আরেকটা বিষয় আছে যেগুলো লাগবে আমাদের দরকার, এটা কি সফটওয়্যার। সফটওয়্যারটা কি? সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, ডাটা অ্যান্ড প্রোগ্রামস ইউজ দ্য অপারেট কম্পিউটার অ্যান্ড এক্সিকিউট স্পেসিফিক টাস্ক। যেমন আমাদের কম্পিউটারে যে বিভিন্ন কাজের জন্য আমরা যে বিভিন্ন কাজ, যেমন আমরা ফেসবুক ফেসবুক অ্যাপসটা ইউজ করি বা ব্রাউজার ইউজ করি, যেমন সফটওয়্যারটা হচ্ছে একটা কম্পিউটারের দেওয়া যায় প্রাণ। যেমন কম্পিউটার সফটওয়্যার ছাড়া তো তার কোনো কিছুই মানে কল্পনা করা যায়। আপনার মাদারবোর্ড আছে, কিবোর্ড আছে, সব কিছু আছে, কী করবেন এগুলো দিয়ে? যদি এখানে কোনো সফটওয়্যার রান না থাকে, যদি এখানে কোনো সফটওয়্যার না থাকে, এগুলো কি বোঝা যাচ্ছে? সফটওয়্যারটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম দিকে বলেন তো, এটা সিস্টেম সফটওয়্যার নাম বলেন তো। হ্যাঁ, উইন্ডোজ, লিনাক্স বা উইন্ডোজ, যেমন উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এগুলো কি প্রত্যেকটা সিস্টেম সফটওয়্যার, বুঝছেন? আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয়েকটা বলেন তো। হ্যাঁ, গুগল ক্রোম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেগুলো সফটওয়্যারগুলো আছে, মজিলা ফায়ারফক্স, এগুলো কি অ্যাপ্লিকেশন সিস্টেম, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, যেটাগুলো আমরা ইউজ করা থাকি। তো উইন্ডোজটা আমাদের অ্যাপ্লিকেশন, এটা সিস্টেম সফটওয়্যার। তো আমাদের যেখানে এই যে মোবাইলে এটা সিস্টেম সফটওয়্যারটার নাম কি? অ্যান্ড্রয়েড। এটার নাম কি? অ্যান্ড্রয়েড। যেন আইফোনের ক্ষেত্রে আইওএস, তাদের অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারটা হলো আইওএস। বুঝছেন কিছু বিষয়টা? তো সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে কিন্তু একটা ডিভাইসের ফাংশনগুলো কী করা হয়, বিল্ড করা হয়, কীভাবে কাজ করবে, কীভাবে তৈরি করে, যে এই যে স্টার বাটন বা এই এটা এখানে কোন অপারেটিং সিস্টেমগুলো ইউজ করা হয়েছে? উইন্ডোজ 10, এখানে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইউজ করা হয়েছে। এখন যদি আমরা উইন্ডোজ 11টা ইউজ করি, আর এক ধরনের কী পাবো আমরা, অপারেটিং সিস্টেমগুলো পাবো। মানে উইন্ডোজ 11-এর ডিজাইনটা আরও রকম না, অন্য টাইপের। এবং উইন্ডোজ 7 কি উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 কি সেম না, তো ডিজাইনগুলো ডিফারেন্ট। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা সিস্টেম সফটওয়্যারগুলো পাইলাম যে উইন্ডোজ, লিনাক্সের যেগুলো আছে, আবার অ্যান্ড্রয়েডের ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড যেটা ইউজ করা হয়। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো যেগুলো হচ্ছে কি আমাদের ইউজ করা হয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মজিলা ফায়ারফক্স, ক্রোম, এগুলো হলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বোঝা গেছে আমাদের? তাহলে এখন যদি প্রশ্ন করে যে কম্পিউটারে কত ধরনের সফটওয়্যার ইউজ করা হয়? দুই ধরনের। কী কী? সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমাদের বেসিক কম্পিউটার ক্লাস 5টা কিংবা 6টা হবে। জি, 5টা কিংবা 6টা, ঠিক আছে। এরপরে কিন্তু একটা এক্সাম নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন এই যে 6টা ক্লাসের পরে কিন্তু আমাদের কী হবে, একটা এক্সাম হবে, লিখিত হোক বা লিখিতই নেওয়া হয় সচরাচর। আমাকে প্রশ্নের এখানে আপনি লিখবেন, এক্সাম নেওয়া হয়। তো এই সকল বিষয়গুলো থেকে কী করা হয়, এক্সাম বা প্রশ্নগুলো থাকে। কারণ আমরা জাস্টিফাই করে দিই আপনার ধারণ ক্ষমতা বা মনে আছে কিনা বা বুঝছেন কিনা এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা ক্লাস শেষে কিন্তু একটা এক্সাম থাকবে আপনাদের। এজন্য এই জিনিসগুলো আপনি মনে রাখেন যে সফটওয়্যার সাধারণত কয় প্রকার এবং কী কী সফটওয়্যারগুলো আছে, এই জন্য প্রশ্ন থাকতেই পারে। আচ্ছা, আমি ভিডিওটা একটু স্টপ করি। আচ্ছা, ওকে। তাহলে অ্যাপ্লিকেশন এবং সিস্টেম সফটওয়্যার দুটো পাইলাম। নেক্সট কী আছে দেখি আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্টসগুলো। আমরা যদি দেখি হার্ডওয়্যারের যে কম্পোনেন্টগুলো আমরা পাইলাম কী কী আছে, প্রথম পেয়ে গেলাম এটা মনিটর। মনিটরটা কি, হোয়াট ইজ মনিটর, এই সকল বিষয় এখানে কিন্তু ডিটেলস আলোচনা আছে। কি এ মনিটর ইজ এ ইলেকট্রনিক ভিজুয়াল কম্পিউটার ডিসপ্লে দ্যাট ইনক্লুডেড
কি ইনক্লুডস এ স্ক্রিন। যেমন আমরা কী করতে কম্পিউটারটা হচ্ছে মনিটরটা হচ্ছে একটা ইলেকট্রনিক ভিজুয়াল কম্পিউটার ডিসপ্লে, মানে আমাদের কম্পিউটারের ডিসপ্লে। অর্থাৎ কম্পিউটারে আমরা যাই করতে করি না কেন আমরা কোথায় দেখি? মনিটরে দেখতে না, মনিটরে দেখি না, মনিটরে এটা আমরা সহকারে দেখতে পারি মনিটর সম্পর্কে। এটা এগুলো যেটা বলা আছে এগুলো আপনারা একটু বাসায় গিয়ে পড়িয়েন কম্পিউটার মনিটর কি, যে এগুলো যে একদম মুখস্থ তুটস্থ অন্তস্থ করা লাগবে এবং কিছু না, হয়তো আমাদের সারা জীবনীটা কাজেই লাগবে না, কিন্তু এই সকল বিষয়ে আমার কী দরকার? ধারণা থাকা দরকার। ধারণা না থাকলে তো এটা আমরা এই সম্পর্কে আমরা বুঝবো না। ঠিক আছে, এটা তো আমার ভিডিওতে আমরা এই স্ক্রিন পেয়ে যাবো, আমি আর আপনাকে স্লাইডটাও দিয়ে দিব, সমস্যা নাই, এটা ছবি তুলতে হবে না। ঠিক আছে, তারপরে আমরা যদি চিন্তা করি কী আছে, আমরা যেগুলো ইম্পর্টেন্ট যেটা আপনাদের বোঝার প্রয়োজন, যেমন এখানে তো রিডিং পড়লে তো আমরা বুঝতে পারতেছেন, যেটা আমরা বুঝেন যেটা দরকার খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমি ডিসকাস করবো ক্লাসে। তো দেখেন কি মাদারবোর্ডটা হচ্ছে কি একটা কম্পিউটারের প্রাণ, মানে মেইন জিনিসটাই বলে মাদারবোর্ড ছাড়া কোনো কম্পিউটারে কোনো কিছুই থাকে না, কোনো কিছুই অস্তিত্বই নেই। তো মাদারবোর্ডটা কি? তো মাদারবোর্ডটা হচ্ছে কি ইজ কম্পোনেন্ট ইজ অ্যাটাচড টু দ্য মাদারবোর্ড, মানে মাদারবোর্ড এটা গেলে দি মাদারবোর্ড রিসিভ পাওয়ার ফ্রম দ্য কম্পিউটার পাওয়ার সাপ্লাই, দ্য মাদারবোর্ড অ্যালাউ অল দ্য কম্পোনেন্ট টু কন্টিনিউ ইনক্লুডিং দ্য সিপিইউ। অর্থাৎ মাদারবোর্ডটা হচ্ছে একটা কম্পিউটারের মেইন, সেই এখান থেকে বসে বসে সবাইকে কমান্ড করে, সে পাওয়ার সাপ্লাই পাওয়ার নিয়ে আসে, তারপর সে যেদিন পাওয়ার পায় তখন সে পিসি বা সিপিইউ বলে, সিপিইউ কন্ট্রোল প্রসেসর ইউনিট যেটা, সেটাকে বলে যে কাজ করার জন্য, র্যামকে বলে কাজ করার জন্য, মানে এখান থেকে সমস্ত কাজ কী হয় সংগঠিত হয়। এজন্য কী বলে এটাকে মাদারবোর্ড বলা হয়, মানে মেইনটা বলা হয় এই জন্য এটাকে, বুঝছেন বিষয়টা? Component continue the including the CPU. The motherboard also contains controller which the key with circuits that helps the operating system work with hardware such as the hard drive. মানে এক কথায় সকল বিষয়গুলো সব বিষয়গুলো ইনস্ট্রাকশন দেয় সবাইকে, সে পরিচালনা করে মাদারবোর্ডে। তো মাদারবোর্ডটার দেখেন বিভিন্ন প্লেসমেন্ট, কম্পোনেন্ট অফ মাদারবোর্ড, বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন প্লেসমেন্ট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বলে তো এই জিনিসটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনাকে জানা উচিত সবার ক্ষেত্রে। কারণ ধরেন আপনার একটা র্যাম কি হয়েছে, সমস্যা করতেছে, র্যাম আসতেছে না, র্যামের কারণে র্যাম নষ্ট হয়ে গেছে, তখন আপনি র্যামটা যাতে প্লেসমেন্ট করতে পারেন, বা আপনার একটা প্রসেসরের সমস্যা হচ্ছে, প্রসেসরটা আপনি নিউ প্রসেসরটা কীভাবে প্লেসমেন্ট করবেন। এখন আপনি নিজেও জানেন না যে র্যাম কই থাকে, প্রসেসর কই থাকে, আর পাওয়ার সাপ্লাই লাইন কোন জায়গায় থাকে, এটা আমি না জানি, তাহলে আমি কীভাবে এটা ঠিক করবো? কারণ প্রত্যেকটা কাজের জন্য আমি মেকানিকের কাছে নিয়ে যেতে হয়, তাহলে তো আর আমাকে কম্পিউটার আমি শিখতেছি কেন বা যে করার জন্য, প্রতিটা কাজে আমাকে দরকার নাই মেকানিকের কাছে নিয়ে যেতে, প্রত্যেক জন্য আমি যদি টাকা দিতে চাই তাহলে হলেও কী হবে, আমিও যাতে কী করতে পারি টুকটাক কাজগুলো আমি নিজেই কী করতে পারি। যেমন র্যামের সমস্যা হচ্ছে, তাহলে র্যামের স্লটগুলো কোথায় আছে সেটা আমার শেখা দরকার, র্যাম কোথায় থাকে, প্রসেসরটা কোথায় থাকে, পাওয়ার সাপ্লাই লাইন কোন জায়গায় কানেকশন থাকে, এই সকল বিষয় আমার কি দরকার, জানার দরকার, কিছু দরকার নাই, দরকার। তাহলে এই যে দেখেন এখানে আমাদের অনেকগুলো জিনিস এখানে টিকমার্ক করে দেওয়া আছে। এখান থেকে আমরা যদি দেখি প্রথমে পাওয়ার কানেকশন, এখানে আমাদের কী থাকে, এই সাইটগুলোতে পাওয়ার কানেকশন থাকে। পাওয়ার কানেকশন যেমন আমাদের বিভিন্ন ডিভাইসের সাথে, যেমন আমাদের এই যে পিসির সাথে যেন পাওয়ার কানেকশন করি, তখন একটা কানেকশন কিন্তু পিছন থেকে থাকে, এটা কিন্তু পিছন দিক থেকে, কম্পিউটারের পিছন দিক থেকে আমাদের বা সামনের দিকে থাকে, অনেক মনিটরের ক্ষেত্রে যেরকম থাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছন দিক থেকে পাওয়ার কানেকশন, মানে পিসি তখনই চলবে যখন সে পাওয়ার পাবে, অর্থাৎ ইলেকট্রিক যদি না পায় সে কি পিসি কি অন হবে না, এই যে এখানে পাওয়ার কানেকশন থাকে। তারপরে এখানে কি এই যে আমরা স্লট দেখতেছি, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা স্লট দেখতেছি, তো এটা হলো র্যামের স্লট, মানে এই জায়গায় কি থাকে, র্যামগুলো থাকে। র্যামের স্লটগুলো এখানে চারটা দেখি, আপনাদের পিসিতে হয়তো দুইটা পাবেন বা তিনটা পাবেন, এখানে মাদারবোর্ডের কনফিগারেশন উপর ডিপেন্ড করে কি পারে থাকে, র্যামগুলো থাকে, স্লটগুলো থাকে। তখন আমাদের মাদারবোর্ড যেমন কম অনেক, যেমন i3 4th জেনারেশন 3rd জেনারেশন এরকম কিছু থাকে, তাহলে এর স্লটটাও কী থাকবে, কম থাকবে। আর বেশি কনফিগারেশন হলে স্লটগুলোও কী থাকে, বেশি থাকে। তাহলে এখানে এই যে র্যামের স্লট, তাহলে আমরা এটা মানে শিখে রাখলাম বা চিনে রাখলাম যে এখানে র্যাম থাকে। যেমন আমাদের খুঁজে যদি কখন আমাদের দরকার হয়, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে র্যাম আছে, আমরা খুঁজে পাবো এখান ক্ষেত্রে। তারপর দেখেন এখানে এই যে অপশনটা, এখানে কী থাকে, প্রসেসর থাকে। প্রসেসরটা কিন্তু খুব ছোটো একটা জিনিস। প্রসেসরকে যেমন আমাদের মাথায় ব্রেইন, মানে প্রসেসরকে বলা হয় কম্পিউটারের ব্রেইন, মানে ব্রেইনের সব বিষয়গুলো এখানে কিন্তু প্রসেসরগুলো থাকে। তো প্রসেসরটা দেখেন ছোট্ট একটা জিনিস,
এখানে প্লেসমেন্ট থাকে। কোনো কারণে আপনি প্রসেসরটা চেক করতেছেন বা খুলে দেখতেছেন আমার প্রসেসর ঠিক আছে কিনা, অন্য প্রসেসর লাগাইতে যাচ্ছেন, তাহলে কোথায় লাগাবেন? এই যে এই জায়গাটা কি থাকে, প্রসেসরটা থাকে। বুঝা যাচ্ছে? এতে দেখেন কি আছে, প্রসেসর পাওয়ার। প্রসেসর যে এই যে প্রসেসরটা এখানে ওই জায়গাতে পাওয়ার থাকে প্রসেসরটা, এই পাওয়ার এখান থেকে আমাকে একটা প্রসেসর কিন্তু একটা লাইন থাকে, দুইটা লাইন কী এখানে এসে কী করতে হয়, কানেক্ট করতে হয়। আর প্রসেসরটা পাওয়ার পায় এই জায়গা থেকে পাওয়ার পায়। অনেক সময় যেটা আমাদের এইগুলো বলা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে কি কোনো কারণে প্রসেসরে কী হচ্ছে না, পাওয়ার পাচ্ছে না, এখানে কোনো কারণবশত ডিল হয়ে গেছে বা লুজ হয়ে গেছে কানেকশনটা, মানে প্রসেসরে কী হচ্ছে না, কারেন্টই পাচ্ছে না, পাস দিচ্ছে না। তাহলে আপনি কি খুলে দেখবেন যে এখানে লাইনটা ঠিক আছে কিনা, পাওয়ারটা ঠিক মতো পাচ্ছে। এখানে দেখেন আপনি সারাদিন বসে আছেন যে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, এখন যদি মেকানিককে দিয়ে দিন 500-1000 টাকা তাকে দিতে হবে। আপনি এটা খুলে জাস্ট এখানে দেখলেন যে এটা ডিল হয়েছে বা কোনো একটা কারণে ঠিক দিলে বা কী হয়ে গেল, ঠিক হয়ে গেল। এই যে এটা হ্যারাসমেন্ট নিয়ে আসা যাওয়া, কিন্তু এটা থেকে আপনি বাঁচলেন, এটা শিখে ফেললেন। তো এই যে এই জায়গায় কী থাকে, প্রসেসরের পাওয়ার কানেকশন থাকে, এটা ঠিক খেয়াল করে দেখবেন এটা লুজ আছে কিনা, ঠিক আছে কিনা, এটা দেখে দেন আপনি কী করেন, যখন এখন দেখলেন যে ঠিক হয়ে গেল, তাহলে আপনার বাঁচলেন না অনেক হ্যারাসমেন্ট থেকে। এটা হলো তাকে। তারপরে ধরেন ব্যাক প্যানেল স্লট, মানে ব্যাক প্যানেল মানে অর্থাৎ ব্যাকের দিকে দেখেন যে স্লটগুলো থাকে, এখানে আমরা এই স্লটগুলো পাবো বিভিন্ন কারণে, এটা ইউজ করা হয় ব্যাক প্যানেল স্লটগুলোতে। তারপরে পিসিআই কি এক্সপ্রেস স্লট, পিসিআই এটা অনেক মাদারবোর্ডের ক্ষেত্রে, যেমন হাই মাদারবোর্ড যেগুলো কনফিগারেশন, এগুলোর ক্ষেত্রে এই বিভিন্ন ডিফারেন্ট স্লট, অর্থাৎ আর কি এসএসডি, যেটা এসএসডি স্লট এটা এখানে আছে, বা সাটা স্পট বাচ্চা এ ধরনের আলাদা এক্সটার্নাল কিছু পিসিআই এক্সপ্রেস স্লট। পিসিআই কে বলেন তো? আমি পিসিআই লিখে সার্চ দিই। আচ্ছা, পিসিআই কি প্রাইস না, পিসিআই হ্যাঁ, ইন্টারনেট পিসিআই। আচ্ছা, ইন্টারফেস দ্যাট কানেকশন ডিভাইস এ কম্পিউটার মাদারবোর্ড। আচ্ছা, আইডেন্টিফাই বুঝছি। বিভিন্ন কী করতে, পিসিআই কানেক্ট ডিভাইস টু কম্পিউটারস মাদারবোর্ড। এটা পিসিআইটা কী করে, আমাদের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ডিভাইসের সাথে কী করে, এই স্লটে কানেক্ট করে থাকে এখান থেকে। আচ্ছা, তো এখানে অনেক জায়গায় সমস্যা হতে পারে, যেমন যদি এখানে এই কোনো জায়গায় কানেক্ট হচ্ছে না, তাহলে আমরা এই জায়গাটাকে অ্যাক্সেস করতে পারি, দেখতে পারি। তারপর যে কি বায়োস ব্যাটারি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পাওয়া যায় না অনেক সময়। বায়োস ব্যাটারি মানে এই ব্যাটারির মাধ্যমে, মানে কোনো কারণবশত কোনো দিন শর্ট সার্কিট হয় বা কোনো কারণে যদি পাওয়ার না পায় ইলেকট্রনিক, ওই মুহূর্তে যেমন কোনো এটা সিপিইউ পাওয়ার সাপ্লাই সব কিছু কিন্তু এটা মানে বিদ্যুৎ কারেন্ট কী হয়, বায়োস ব্যাটারি যদি না থাকে, তাহলে দেখা যায় হঠাৎ করে হঠাৎ করে কোনোভাবে বিদ্যুৎ চলে গেছে, হঠাৎ যেমন একটা 100 স্পিডে একটা মোটরসাইকেল চলতেছে, হঠাৎ করে স্টপ হয়ে গেছে, তখন কী হবে? হঠাৎ করে জাম হয়ে গেছে, তখন কী হতে পারে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে না? মানে একদম অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। তো সেমভাবে এরকম আমাদের পিসির ক্ষেত্রে, যখন আমাদের খুব সবচেয়ে পারফরমেন্সে কী আছে বর্তমানে, পিসিটা আছে, তো এই পিসিটা যেন হঠাৎ করে যেন অফ হয়ে যায়, তখন আমাদের সমস্ত মাদারবোর্ডের সমস্ত ডিভাইসগুলো কী হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে প্রতিটা ডিভাইস, যেটা বায়োস একটা ব্যাটারি থাকে, যে এটা ব্যাকআপ ব্যাটারি, যেটা বায়োস ব্যাটারি কী করা হয়, ইউজ করা হয় প্রতিটা মাদারবোর্ডে ব্যাকআপ হিসাবে। তো বায়োস ব্যাটারিগুলো দেখে এখানে ব্যাটারিও চলে যেতে পারে, এটা আবার এক্সচেঞ্জও করা যায়, তাহলে এখানে আমরা বায়োস ব্যাটারিগুলো আমরা পাবো। তারপর ফ্রন্ট ইউএসবি কি পোর্টস, ফ্রন্ট ইউএসবি, যেমন আমরা ইউএসবি কেবলগুলো যেগুলো আছে ফ্রন্টের ক্ষেত্রে থাকে, আমরা পেন ড্রাইভ লাগাইতে পারি, আর কি লাগাই, বিভিন্ন ডিভাইসগুলো আমরা যেখানে লাগাই এই সাইটগুলোতে আমরা পাচ্ছি। তাহলে ফ্রন্ট প্যানেল সুইচ মানে যেখানে আমরা পিসিটা কী করি, অন অফ করে, সুইচের মাধ্যমে কী করি, অন অফ করি না, রেজিস্টার করি, অন অফ করি, এইখানে আমরা কি ফ্রন্ট প্যানেল সুইচটা আমরা পাই এই জায়গা থেকে। তারপর দেখেন এটা কি এসএসডি স্লট, এসএসডি মানে কি, এইচডিডি হলো হার্ড ডিস্ক, যেটা আমরা কই এইচডিডি এবং এসএসডি। যদি আমরা এটা ফুল মিনিংটা আমরা দেখি, একটু দেখেন কি আছে।
সলিড। আর এইচডিডি হার্ড ডিস্ক টাইপ, ঠিক আছে। এসএসডি মিনিং কি আছে? সলিড স্টেট ড্রাইভ। আর এইচডিডিটা যদি আমরা দেখি তাহলে কি পাবো? এইচডিডি মিনিং কি? হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি। এখন এসএসডি এবং এইচডিডির মধ্যে আমরা যদি একটু কথা বলতে চাই, এসএসডি হচ্ছে এইচডিডি থেকে এসএসডি 20 গুণ ফাস্টার, মানে 20 এর চেয়ে 20 গুণ বেশি কি ফাস্টার। অনেকে বলে 50% ফাস্টার বা 30 গুণ কি ফাস্টার অনেকে বলে থাকে। তো 20 গুণ ফাস্টার এসএসডি। আমাদের ক্ষেত্রে আমাদের কম্পিউটার বা ডিভাইসগুলোতে এসএসডিগুলো আমরা যদি উইন্ডোজটা এসএসডিতে রান করি তাহলে দেখা যাবে এইচডিডির তুলনায় অনেক ফাস্ট কাজ করবে। মানে এসএসডিটা এইচডিডিটা কী করে আমাদের যেমন স্টোরেজগুলো, যেমন অনেক ফাইল আমাকে স্টোর করে রাখতে হবে, অনেক থিম হতে পারে বা অনেক ফাইল ভিডিওস ছবি পিকচারগুলো আমি যদি স্টোরেজ করে রাখতে চাই তাহলে আমরা কোথায় রাখবো? এইচডিডিতে রাখবো। আর এসএসডিতে আমাদের বিভিন্ন উইন্ডোজ বা বিভিন্ন অপারেটিং সিস্টেম যদি আমরা রান করি তাহলে আমাদের কম্পিউটারটা পিসিটা কী থাকবে? অনেক ফাস্ট কাজ করবে, সব কিছু স্মুথ কাজ করবে এসএসডির ক্ষেত্রে। আর এসএসডির তুলনায় এইচডিডির তুলনায় এসএসডির প্রাইসও অনেক বেশি। আপনি 1 TB হার্ড ডিস্ক অর্থাৎ এইচডিডি পেয়ে যাবেন 1500 থেকে 2000 টাকা দিয়ে। আর আপনি যেমন 256 GB যদি এসএসডি কিনতে চান তাহলে প্রায় 4000 বেশি যাবে, 3-4000 চলে যাবে, বুঝছেন? এসএসডির প্রাইসটা কি অনেক বেশি। 512 GB যদি কিনেন তাহলে মিনিমাম তো আপনি 5000-এর নিচে পাবেনই না এসএসডি। আর দেখেন আপনি 1 TB কিনতে পারতেছেন কত থেকে? 1500 থেকে 2000। এর পারফরমেন্সটা অনেক কম থাকে। সলিড স্টেট ড্রাইভ মানে এখানে সলিড, দেখেন এ নিউ জেনারেশন অফ স্টোরেজ ডিভাইস ইউজ দি কম্পিউটার এসএসডি স্টোরেজ ডাটা ইউজিং ফাস্ট বেসড মেমোরি হুইচ ইজ মাচ ফাস্টার দেন দ্য ট্রেডিশনাল হার্ড ডিস্ক দে হ্যাভ কাম টু রিপ্লেস। মানে এটা হার্ড ডিস্কের রিপ্লেস হিসেবে কী করা হয়? ইউজ করা হয়, বুঝে গেছে? দেন কি আছে দেখেন, আর কি আছে আমাদের সাটা পট, মানে সাটা পটে মানে এখানে গ্রাফিক্স কার্ড বা অন্যান্য পটে অন্যান্য জায়গায় অন্যান্য বিষয় যদি আমাদের দরকার হয় তাহলে এখানে কী করতে পারি? আমরা এই সাটা পটের মধ্যে আমরা কী করতে পারি? গ্রাফিক্স কার্ড বা অন্যান্য কার্ডগুলোকে এখানে কানেকশন করতে পারি। তাহলে মাদারবোর্ডের বিভিন্ন অংশ বা বিভিন্ন স্থানগুলোকে সম্পর্কে আমরা ধারণা পাইলাম। তো এগুলো যেন কোনো কারণে যদি আমাদের এগুলাতে আমরা সমস্যা ফেস করি তাহলে এই সময়গুলো আমরা সলিউশন করতে পারবো না ইনশাল্লাহ। তাহলে এই ছিল মাদারবোর্ডের সম্পর্কিত। দেখেন এখানে কম্পোনেন্ট অফ মাদারবোর্ড, এটা মাদারবোর্ডের আর একটি পার্ট আর কি। এরকম দেন আমরা যে ব্যাক সাইডে যে পটগুলো থাকে তার বিভিন্ন বিষয়গুলো, এগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা ল্যান কানেকশন করতে পারি না বা অন্যান্য আমাদের কম্পিউটারের সাথে বিভিন্ন যে লাইন কেবলগুলো আছে এগুলো আমরা কানেক্ট করতে পারি না, যার কারণে এগুলো আমাদের কি যাতে আমরা সমস্যা না হয়। তখন এখানে কি আছে? এগুলো ছিল আগের, মানে ইউএসবি 2.0 যেটা আগে এই অংশগুলোতে আগে আমরা এভাবেই দেখতে পারতাম। যেমন আগে যেন আমাদের ল্যান পোর্ট ছিল এখানে গোলের মধ্যে গোল আকৃতি ছিল ল্যান পোর্টগুলো। এই যে একটা আমরা দেখতেছি এটার PS2 পোর্ট আর কি, এটাতে PS2 পোর্ট যেটা আমরা এই যে ল্যান পোর্ট যেটা আগে এরকম ছিল গোল মানে সার্কেল আকারে। আর এখানে বিভিন্ন ইউএসবি এটা হলো 2.0। আর আমাদের এখন যে আমরা যেভাবে এখন বর্তমানে যেগুলো পাই ল্যান পোর্ট বা এরকম 2.0 মানে 3.0 যেটা আমরা বর্তমানে ইউজ করি। আগে আমরা ইউজ করতাম 2.0, এখন কোনগুলো ইউজ করা হয় 3.0 যেটা এগুলো থেকে আরও অনেক গুণ ফাস্ট কাজ করে এগুলোর ক্ষেত্রে ইউএসবিগুলো। যেমন এই যে প্রথমে যে পোর্টটা দেখতে পাচ্ছি এটার নাম কি? এটার নাম ল্যান পোর্ট। ল্যান পোর্ট বলতে আমাদের যে ডাটা ওয়াইফাই ইন্টারনেটগুলো আমরা কাজ করি দুইভাবে আমরা কী করতে পারি? কানেক্ট করতে পারি। একটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়্যারলেস, আর একটা হচ্ছে ল্যান্ডলাইনের মাধ্যমে, বুঝছেন? ওয়্যারলেস যেটা আমরা মোবাইলে বাসা বাড়িতে যে ওয়াইফাইগুলো আমরা ইউজ করি এটা কি প্রত্যেকটা কি ওয়্যারলেস। আর একটা হচ্ছে ল্যান্ড পোর্টের মাধ্যমে। ওয়্যারলেস থেকে ল্যান্ড পোর্টের ফাস্ট বেশি থাকে, ডাটার স্পিডটা কী থাকে? বেশি থাকে। আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা সবাই কী করি? ল্যান্ড পোর্ট ইউজ করি। আপনি চাইলে বাসা যে আছে রাউটার আছে, রাউটার সাথে আপনি ল্যান পোর্ট যে কোম্পানির কী করতেছেন আপনি ইউজ করতেছেন বা নেটওয়ার্কটা তাকে যদি বলেন যে আমি ল্যান পোর্ট ইউজ করবো তো আপনাকে ল্যান্ডলাইন কিনে নিয়ে আসলে আপনাকে কী করবে? ল্যানটা কানেক্ট করে দিয়ে দিবে। তো ওয়াইফাইয়ের তুলনায় কিন্তু ল্যানটা কী থাকে? ফাস্ট বেশি থাকে। তো এই যে এখানে আমরা ল্যান পোর্ট একসাথে ইউজ করা যাবে। হ্যাঁ, ওয়্যারলেসটা ইউজ করতে পারবেন আবার ল্যান পোর্ট ওটা। হ্যাঁ
এটা আইপি আইপি থাকলে আইপি কানেক্ট করতে হবে সবখানে, আপনি নেটওয়ার্কে যে আছে তার সাথে কথা বলবে, তারা এটা সলিউশন দিবে ভালোভাবে। আচ্ছা, এটা ইউজ করা যায়। তারপর দেখেন এটা একটা এইচডিএমআই পোর্ট। কি এটা এইচডিএমআই পোর্টগুলো বলতে কি, এখানে এইচডিএমআই কেবল, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এইচডিএমআই কেবল এগুলো কী করা হয় ইউজ করে। আগে আগে আমরা কেবলগুলো আমরা অনেক দিনে পাবো, বিজিএ কেবল, তারপর এখন আমরা এইচডিএমআই কেবল, আর একটা হচ্ছে ডি পোর্ট কেবল, ডি পোর্ট কেবল, বুঝছেন? তো এই ধরনের কেবল, এটা এইখানে আমরা এইচডিএমআই পোর্ট, যেটা আমরা এইচডিএমআই কেবলগুলো এখানে ইউজ করতে পারবো। তারপরে দেখেন ইউএসবি 3, আগে ইউএসবি 2 ছিল 3.0, এটা আগের চেয়ে তুলনায় এগুলো অনেক ফাস্টার। বর্তমানে আমরা এই ইউএসবি পোর্টগুলো কী করা হয়, ইউজ করা হয়। তারপরে দেন সিরিয়াল পোর্ট, সিরিয়াল পোর্ট মানে বিজিএ কেবল যেটা বলে, বিজিএ কেবলগুলো এখানে কী করা হয়, কানেক্ট করা হয়। বর্তমানে যে আগের যে ল্যাপটপগুলো কম্পিউটারগুলো যে আমরা দেখেন এভাবে, তাহলে অনেক কী থাকবে, অনেকগুলা সুইচ থাকে বা কী থাকে, এগুলোর মতো এরকম থাকে। তো এখানে আপনি বিজিএ কেবল যেগুলো থাকে আর কি, এখানে আপনি কানেক্ট করতে পারবেন। আর দেন অডিও পোর্টগুলো যেটা হচ্ছে এখানে যে কি আমাদের যেমন স্পিকার এগুলো ইউজ করি, আমাদের কিন্তু এখানে ব্যাকআই এগুলো থাকে। এখন দেখেন বিভিন্ন ডিফারেন্ট কালারের, কেন এগুলো ডিফারেন্ট কালারের কী থাকে ইউজ করা থাকে। তখন আপনারা যখন স্পিকারগুলো কানেক্ট করবেন, তার এই যে সুইচের এখানে ডিফারেন্ট কালারে থাকে। তো এই কালারের উপর ম্যাচিং করে কী করবো, আমরা অডিওগুলো কানেক্ট করবো। অনেক সময় আমরা এইটাগুলো থেকে খেয়ালই করি না, র্যান্ডমলি কানেক্ট করছি, এখন তো আমার আসছে না, বুঝছেন বিষয়টা। সেদিন আমাদের একটা স্টুডেন্ট ওরকমই, সে বল স্যার আমার তো স্পিকার, আমি হেডফোন কিনছি, এটা তো আমার কানেক্ট হয় না। অনেকভাবে বলছি, এখন আছে দেখে ঠিক আছে, আপনি একদিন আমাকে ভিডিও করে দেখেন। এখন ভিডিওগুলো দেখি সে এক এক রঙেরটা এক এক জায়গায় লাগাইছে। তখন আপনার যার যে জায়গার মধ্যে কী করতে হবে, সেট করতে হবে। যেমন এই যে কালার দেওয়া আছে, কালারের উপর আপনি কী করবেন, এটা সেট করবেন। এই ছিল আমাদের ইউএসবি পোর্টের ক্ষেত্রে বিষয়গুলো। এগুলো কি জানতেন? অনেকেই জান, যারা এগুলো ইউজ করেছেন তারা অবশ্যই জানার কথা। তারপরে এখানে আছে কি প্রসেসর সম্পর্কে বলা। প্রসেসরটা কি, দ্য সিপিইউ ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার। কম্পিউটারটা হচ্ছে কি, কম্পিউটার ব্রেইন হচ্ছে কি প্রসেসর। এই যে প্রসেসর এগুলো আছে, প্রসেসর এখন আমরা দুই দিনে পেয়ে থাকি। আচ্ছা, এগুলো আমরা বলি, আপনাকে হয়তো আপনার কাজে লাগবে। প্রসেসর আমরা দুই দিনে করতে, ইন্টেলের প্রসেসর, আরেকটা হচ্ছে এমডি, ঠিক আছে, এমডি প্রসেসর, আরেকটা হচ্ছে কি এমডি রাইজেন, যেটা আর কি এমডি রাইজেন প্রসেসর, আরেকটা হচ্ছে ইন্টেল প্রসেসর। এখন কোনটা বেস্ট বা কোনটা ভালো, যেমন বর্তমানে হ্যাঁ নামাজের কথা হয়েছে, 13 হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, নামাজের পরে তাহলে প্রসেসরটা আমরা কয় ধরনের পাইলাম, দুই ধরনের, এমডি রাইজেন যেটা, আর ওটা আছে কি ইন্টেল। এখন কোন প্রসেসরটা কেনা উচিত, আপনারা কোনটা কিনছেন, কে কোনটা কিনছেন? সবাই ইন্টেল ফ্যান। আচ্ছা তাহলে এখন কী হলো, আমাদের প্রসেসরটা আসছিলাম না, তো প্রসেসর কি সেটা বুঝছি, হ্যাঁ। আর আবার বলে প্রসেসরটা হলো সিপিইউ ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের মেইন ব্রেইন। আমরা যে কনসেপ্টে আসলাম ব্রেইন, দ্য কন্টেন্ট দ্য কি দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রোভাইড দ্য ক্যালকুলেট অ্যান্ড ম্যানিপুলেশন অফ ডাটা সেন্ট ফ্রম দ্য ইউজার। এটা এখানে আর কি ডিটেলসটা আমি যেভাবেই বলি, যেমন সিপিইউটা হচ্ছে একটা কম্পিউটারের মেইন ব্রেন। এখান থেকে কী করে কম্পিউটার, মানে একটা ডাটা প্রসেসিং, বিল্ডিং বা সব কিছুই এখান থেকে করা হয়। তো প্রসেসরটা আমরা দুই ধরনের পেতে পারি, এটা ইন্টেলের প্রসেসর, আর এটা হচ্ছে এমডি রাইজেনের প্রসেসর। তো ইন্টেলের প্রসেসরটা এখন নর্মালি যেমন কোর আই থেকে, কোর আই এবং কোর i5, কোর i7 আর কি, i5, i3, i5, i7 এবং জেনারেশন যেমন এখন পাওয়া যাচ্ছে, যেমন 1 to 3 এগুলো এখন খুবই কম পাওয়া যায়। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এগুলোকে পেন্টিয়াম সিরিজে বলা হয়, যেমন থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এগুলো মাঝে মাঝে পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন 5 থেকে 12 পর্যন্ত জেনারেশনগুলো কী হচ্ছে, বাজারে চলতেছে। মানে i5, 5 জেনারেশন, 6 জেনারেশন, 10 জেনারেশন, 12 জেনারেশন এই ধরনের কনফিগারেশন বর্তমানে ল্যাপটপ পাওয়া যায়। আর রাইজেনের ক্ষেত্রে, এমডি রাইজেনের ক্ষেত্রে বিভিন্ন, যেমন রাইজেন 5, রাইজেন 6, রাইজেন 7 সিরিজের এইরকম ল্যাপটপ পাওয়া যায়। যেমন রাইজেন 7 সিরিজের যেমন 5000 আছে, 5000 এরকম তাদের মডেল আর কি, 5000 বা 7000, 6000 এরকম মডেল থাকে রাইজেন সিরিজের। তো বর্তমান ক্ষেত্রে দেখা যায় রাইজেন সিরিজ মানে বাজারে তো নতুন আসছে, যার কারণে এটার পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যাচ্ছে রাইজেনগুলোতে। কেউ দিন বলেন যে স্যার আমি অ্যামাজন কেউ বলে কোরাই 5 7 জেনারেশন কিনবো না রাইজেন 7 বা রাইজেন 5-এর 7000 এটা কিনবো, আমি চোখ বুঝে রাইজেন 5-এর 7000 এটা কিনে ফেলেন। রাইজেন 5 কোরাই 5-এর 7 জেনারেশন যে পারফরমেন্স পাবেন, এমডি রাইজেনের এই যে
রাইজেন 5 7000 যেটা বলছে এটা সেম এই মডেলেরটা আর বেশি পারফরমেন্স পাবেন এর তুলনায়, বুঝা গেছে? মানে বুঝেন নাই মানে কনসেপ্ট। আমি আবার বলি, কোরাই 5 7 জেনারেশন, একটা ইন্টেল প্রসেসরের কোরাই 5 7 জেনারেশন, আর আরেকজন বলছে যে না AMD 5 বা রাইজনের রাইজেন 5 5000 সিরিজ বা 7000 সিরিজে কোনটা কিনবো? আমি বলে বলবো রাইজেন এইটা কিনে ফেলেন, কারণ এটা ভালো পারফরমেন্স পাবেন। তো এই হলো মানে অর্থাৎ সিপিইউটা হচ্ছে কন্ট্রোল প্রসেসর ইউনিট, অর্থাৎ এখান থেকে সকল ডাটা প্রসেসিং আউটপুট সব কিছু আমরা এখান থেকে ইউজারে কী করে প্রসেসিং করে দেয়। আর একটা কম্পিউটারের বা কম্পিউটারের রাইজন বা মাদারবোর্ডের জন্য আমাদের প্রসেসরটা ভালো হয়, তাহলে কম্পিউটারের পারফরমেন্সটা কী থাকবে? ভালো। যেমন কোরাই 5 5th জেনারেশন যে কম্পিউটার, কোরাই 5 11 জেনারেশন সেম কম্পিউটার, পারফরমেন্স কি সেম হবে? অবশ্যই ডিফারেন্ট হবে, বেশ কম থাকবে। যেমন কোরাই 5-এর যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করতে পারবেন, যেমন কোরাই 5 11 জেনারেশনের স্মুথলি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। যেমন আমাদের গ্রাফিক্সের ক্ষেত্রে, যেমন গ্রাফিক্সের ডিজাইন ক্ষেত্রে কোরাই 5 7 জেনারেশনের উপরে থাকতে হয়, নাইলে আমাদের এই যে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো অনেক সময় কাজ করতে অনেক মানে লোড নেয়, অনেক ভারী হয়ে যায় এই ক্ষেত্রে। আর আমাদের কনফিগারেশন যেমন এইটার ক্ষেত্রে বলে যে না, এটা ইন্টেলের রাইজন মানে প্রসেসরের মডেলগুলো, প্রসেসরের মডেল কোর i5 তাদের বিভিন্ন সিরিজ, মানে কোরাই 5 সিরিজ একটা ছিল, কোরাই 3, কোরাই 7 বর্তমান সিরিজগুলো আছে, তাদের এই কোম্পানিগুলো কি মডেলের সিরিজগুলো। কোরাই 5-এর 10 জেনারেশন, এগুলো কি কম্পিউটার বা এই যে প্রসেসরগুলো, এই যে প্রসেসরটা যে দেখেন, এই যে প্রসেসর ইন্টেল কোরাই 9 জেন, এই যে কোরাই কি কোরাই 9 আর কি এরকম। তো এগুলো হচ্ছে তাদের কোরাই 5, কোরাই 7, কোরাই 9 যেটা চলতেছে। তো এগুলো হচ্ছে তাদের মডেল, তাদের এই যে প্রসেসর বিভিন্ন মডেলগুলো। তো যেটা যে কথা বলতে চাইছিলাম, এখন গ্রাফিক্সের ক্ষেত্রে এটা লাগে, আমাদের ক্ষেত্রে কোন কনফিগারেশন ল্যাপটপ হলে চলবে? নিম্নে যেটা হলো কোরাই 5 7 জেনারেশন প্লাস হইতে হবে। কোরাই 5 7 জেনারেশন, অনেক সময় 5 জেনারেশন 6 জেনারেশন চলে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কিছু কিছু টাইমে খুব বেশি সমস্যা করতেছে, হচ্ছে না। কারণ এখন যদি আমাদের কাজের ক্ষেত্রে যদি সমস্যা করে দেখা যাবে আপনি অনেক পিছিয়ে পারতেছেন না, বারবার সমস্যা করতেছে, আমাদের সার্ভারের সমস্যা করছে, ডাটাবেস ভেঙে যায়, ওয়েবসাইট ভেঙে যায়, ঠিকঠাক মতো ডেমো ইনপুট হয় না, থিমে কাজ করে না, এরকম অনেক সমস্যার সৃষ্টি দেখা দেয়। হ্যাঁ, 11 জেনারেশন তো স্মুথ মানে চলবে। আমি বলছি মিনিমাম, কি বলছেন? দেখবো এই আসতেছি, এখন দেখবে 10 জেনারেশন ওবে এনাফ। কোরাই 3 এবং কোরাই 5 কিনলেন তাকে 7 জেনারেশনের আপ, অর্থাৎ 7 জেনারেশন হলে তো ভালো, 7 জেনারেশন আপ হইলে আপনি স্মুথলি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না আমাদের ক্ষেত্রে আর কি, এই সেক্টরের ক্ষেত্রে। কোরাই 5 7 জেনারেশন বা 6 জেনারেশন চলে, কিন্তু অনেক সময় সমস্যা কী করে, সমস্যা দেখা দেয়। এখন i3 10 জেনারেশন, i5 10 জেনারেশন, এগুলো তো দৌড়ে চলবে। মিনিমাম রেঞ্জ টাইম বলছি, মিনিমামটা কত? 7, মিনিমামটা 7 প্লাস হইলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি। তো এগুলো দেখবেন কীভাবে, আমি একটু লাস্টে দেখিয়ে দিচ্ছি, আমরা একটু শেষ করে ফেলি। হ্যাঁ, মডেল তো ইন্টেলের, তো মডেলগুলো তো আপনি প্রসেসর তো ইন্টেলের ঠিক আছে, কিন্তু পারফরমেন্স ডিপেন্ড করবে আপনার জেনারেশন উপরে, ঠিক আছে? 5 জারদের আপনার 5 কোরাই 5 জেনারেশন, এটা অনেক ক্ষেত্রে স্যার এটা ল্যাকিংস করে, বুঝছেন? অনেক সময় ওয়েবসাইট কী করে, সময় পায় না মানুষজন। আচ্ছা পরে কথা বলি, এখন কথা বললে হবে না। যেমন বাস্তবিক সামনে না দেখাবে ঠিকঠাক আছে, তো হয়তো সামথিং কোনো সমস্যা হচ্ছে, আবার ট্রাই করে দেখিয়েন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আমরা কী করলে প্রসেসরটা পাইলাম, দেন কী আসছে, কোন কথা যে ছিলাম আল্লাহ জানে, এটাই তো ছিলাম নাকি? তাহলে আমাদের মিনিমাম রেঞ্জটা কি হচ্ছে 7 জেনারেশন, এটা লিস্ট। আর যাদের কম আছে স্যার, এটা তো আপনি চালাইতে পারবেন, ইউজ করতে প্রবলেম করে, আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে, মানে ধৈর্য সহকারে করবেন, চলবে কিন্তু একটু সমস্যা করবে। দেখা যাচ্ছে আপনি একটা ডেমো বা একটা থিম ইনস্টল হচ্ছে না আপনার ক্ষেত্রে, এরকম সমস্যা করবে, বা ধরো বিভিন্ন সময় ডাটাবেস ভেঙে যেতে পারে, আবার হতে পারে এটা দিয়ে আবার স্মুথলি আপনি চালাতে পারতেছেন, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে?
কিন্তু আমি মিনিমাম রেঞ্জটা বলতে যাতে আপনার প্রবলেম না হয়, যেহেতু অনেকের যাদের আছে আপনার এখন তো কিছু করে না, চেঞ্জ করতে হলে নতুন একটা কিনতে হবে, যেটা এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে যারা নতুন কিনবেন ভাবতেছেন বা মনে মনে আছে যে আমার নতুন কিনতে হবে, তখন তারা এই কনফিগারেশনটা কিনবেন। আর যাদের অলরেডি আছে তারা তো এটা চেঞ্জ করতে পারবে না হুট করে, এটা প্ল্যান থাকতে হবে বা হতে পারে এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে একদম চালাতে পারে। ওইটা আর একটা ওয়েবসাইট, এটা cmstechie.com না, এটা আলাদা ওয়েবসাইট, ঠিক আছে। ধরো এগুলো আলাদা, এটা এজেন্সি পারপাসে তৈরি করা হচ্ছে। এটা এখানে না, পার্সোনালটা আরেক প্রোফাইলে আছে কানেক্ট করা, এখানে। আচ্ছা, সো প্রসেসরটা বুঝছি আমরা, তাইলে আমাদের কনফিগারেশন বুঝছি। এখন কীভাবে চেক করবো আমরা আসতেছি সামনে। তাহলে প্রসেসর র্যামটা দেখেন কি আছে, র্যামটা কি, র্যাম ইজ এ ভেরিয়েবল ইজ এ ইন এ কম্পিউটার অর্ডার কি কম্পিউটার had only few dozen কি megabytes of RAM installed, মানে আমরা কি র্যামটা when the person computer became a popular, আচ্ছা এটা মানে র্যামের কী করা হচ্ছে মানে তার হিস্টোরি বলা হচ্ছে এখানে। পার্সোনাল কম্পিউটার বিকাম এ পপুলার ইন 1970, কম্পিউটার হ্যাড 30 মেগাবাইট ফর মেমোরি। তারপরে কি আছে, motherboards and software now require the latest 1 gigabyte from the function RAM contain the information during that time computer is on. After the machine is turned off, the information in the RAM is lost. যেটা আগে আমরা যেটা বলছিলাম র্যান্ডম RAM মিনস হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমাদের কম্পিউটার অন বা আমাদের কোনো কিছু সার্চের ক্ষেত্রে আমরা কি করি, এগুলা আমরা কোনো সার্চ করি বা কোনো ওয়েবসাইট ভিজিট করি, এই সেই করে সবগুলা কোথায় এটা অ্যাক্সেস হয়, র্যামের মধ্যে। আর র্যামটা যখন আমরা কম্পিউটারটা অফ করে ফেলি তখন কী হয়ে যাবে, এই যে সবগুলো যা আছে সবগুলো ডিলিট হয়ে যায়, মানে লস হয়ে যায়, মানে র্যামের জিনিসগুলো থাকে না। যখন আমরা নতুন একদম আজকে যখন স্টার্ট দিয়ে নতুনভাবে ওপেন করছি তখন র্যামের হতে পারে আমরা 1% ইউজ করছি বা 2% ইউজ হচ্ছে। যখন আমরা অনেকগুলো সফটওয়্যার অনেকগুলো অ্যাপ্লিকেশন অন করবো দেখা যাবে র্যামের অনেক মানে 50%, 70%, 60% কী হচ্ছে ইউজ হচ্ছে, ঠিক আছে। যখন আমরা এটা অফ করে ফেলবো তখন আবার কি জিরো থেকে কী হবে শুরু হবে, বুঝা গেছে এটা। র্যাম তারপরে কি আছে স্টোরেজগুলো যেমন কি আছে, স্টোরেজ যেমন আমাদের এসডিডি আছে, পেন ড্রাইভ, তারপরে কি আছে এসএসডি, হ্যাঁ এগুলোকে কী বলা হয় স্টোরেজ কি সেটা আপনি এখানে দেন, আপনি একটু পড়লে পারেন, সেভ ডকুমেন্ট অ্যান্ড দিস অ্যাপ্লিকেশন আর স্টোরেজ অন দ্য হার্ড ড্রাইভ ইউজিং কি ম্যাগনেসিয়াম। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে আমাদের স্টোরেজটা আমাদের সেভ করে রাখার জন্য কী করা হয়, আমাদের বিভিন্ন স্টোরেজ ইউজ করা হয়, যেমন এসডিডি, এসএসডি, পেন ড্রাইভ, আরটা কি আছে এগুলোই তো এগুলো ইউজ করা হয় মেশিনের ক্ষেত্রে, এগুলোকে বলা হয় স্টোরেজ হিসেবে ইউজ করা হয়। হার্ড ড্রাইভ যেটা আমি বললাম এইচডিডিটা বলে ফেলছি। তারপরে দেখেছেন পাওয়ার সাপ্লাইটা কি, মানে একটা কম্পিউটারে পাওয়ার সাপ্লাই করে থাকে, যেটা এখানে এ পাওয়ার সাপ্লাই অর পিএসইউ আর কি, পিএসইউ সংক্ষেপে বলা হয় পাওয়ার সাপ্লাই ইউনিট ইজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট অফ কম্পিউটার দ্য সাপ্লাই অল দ্য কম্পোনেন্ট উইথ পাওয়ার, মানে সব কম্পোনেন্টে কী করে পাওয়ারটা সাপ্লাই করে থাকে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ে। এটা সম্পর্কে আপনারা পড়ে নিন বা বুঝে নিন। দ্য ইমেজ শোজ দ্য কী করে অ্যাকশন ট্রান 330 মানে ওয়েট পাওয়ার সাপ্লাই, মানে কী করে একটা ইমেজ বা যে কোনো একটা শো করতে 330 ইউনিট কী করে 330 এত বেশি অনেক বেশি তো বলতেছে, ওয়াট কি পাওয়ার সাপ্লাই কী করে থাকে। আচ্ছা, introduce standard low voltage DC direct connect and usually component the rated by number of watt the image show and আচ্ছা continue never open the casing power supply continue capable at holding electricity charges. Unplug and exit period, যেটা এটা কি সম্পর্কে এটা ওভারভিউ দিচ্ছে। যখন আমরা কোনো পাওয়ার সাপ্লাই কম্পিউটারটা কারেন্টটা অন মানে কানেক্ট করি তখন কি হচ্ছে এটা স্টোরেজ ইলেকট্রিক চার্জ মানে চার্জ করে, দেন ইভেন ইফ কম্পিউটার ইজ অফ অ্যান্ড আনপ্লাগ ফর এন এক্সিট পিরিয়ড। যেমন যখন আমরা এটা আনপ্লাগ করে ফেলি কম্পিউটারটা অফ করে ফেলি তখন কি হচ্ছে আনপ্লাগ করার আগ পর্যন্ত কিন্তু এটাতে কী কারেন্টগুলো সাপ্লাই করতে পারে, মানে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারে। এটা
হ্যাঁ হ্যাঁ এটাই বুঝছি। এটা দিস ইমেজ শো এসেন্টেড 330 ওয়াটের কি পাওয়ার সাপ্লাইটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এটাই এখানে দেখাচ্ছে, বুঝছি। সাইডের যে ইমেজগুলো দেখাচ্ছে এই ইমেজের এটা 330-এর ক্যাপাসিটি ইমেজগুলো দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তারপরে কিবোর্ড এবং মাউস। কিবোর্ড এবং মাউস আমরা চিনি। কিবোর্ড এগুলো দেন এ কি কোম্পানি অফ কিবোর্ড ইজ টাইপরাইটার স্টাইল ডিভাইস উইথ ইউজেস কি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ দি বাটনস অর কি টু অ্যাক্ট এজ কি মেকানিক্যাল লেবার্স অফ দ্য ইলেকট্রিসিটি সুইচ, যেটা আমাদের কিবোর্ডের আমাদের বিভিন্ন মাউস বাটনের মাধ্যমে একটা প্যাটার্ন হিসেবে সাজানো আছে, সেখান থেকে আমাদের টাইপোগ্রাফির কাজে ইউজ করা হয় মাউসের ক্ষেত্রে। আপনারা একটু রিডিং পড়ে নিয়ে এটা সম্পর্কে মাউস কিবোর্ডটা নিয়ে। আরও এখানে যেন বুতাম কয়টা এখানে কিছু আছে, যেমন কিবোর্ড এটা গেমিং কিবোর্ড আর এটা F4 থেকে কিবোর্ড দেখানো হয়েছে। কিবোর্ডের যে প্রথম যে অংশগুলোকে এগুলোকে বলা হয় ফাংশন কি, তারপরে এই যে কিবোর্ড এগুলোকে বলা হয় নাম্বার কি, তারপরে এখানে কি আছে আরও কি আছে লেটার বা এইগুলোকে বলা হয় এরো কি, এগুলোকে বলা হয় এরো কি, তারপরে এটাকে স্পেস কি স্পেশাল এগুলা ও এগুলো স্পেশাল কি মানে ডিফারেন্ট কি হিসেবে নাম রাখছে এগুলাকে। আমরা এগুলো তো মুখস্থ করার বিষয় না, জাস্ট সম্পর্কে আমাদের জানা এবং আইডিয়া নিয়ে জেনারেট করা। তারপরে গ্রাফিক্স কার্ড কি এগুলো একটা গ্রাফিক্স কার্ড হচ্ছে যেমন গ্রাফিক্স মেইনলি আমাদের কোনো ডিভাইসে কোনো আউটপুট ডিভাইসে মনিটরে যদি আমরা ভিজুয়ালগুলো দেখতে পাই, এটার মেইন কাজ হচ্ছে গ্রাফিক্স। কিছু ইন্টেল প্রসেসরে কী থাকে গ্রাফিক্স কার্ডগুলো কী থাকে বিল্ড আপ গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে, অথবা আমাদের মনিটর বা পিসিতে আমাদের কাস্টমভাবে গ্রাফিক্স কার্ডগুলো দেখতে পাই। যেমন যে ডিভাইসে গ্রাফিক্স কার্ডটা বেশি থাকবে ওই ডিভাইসটা তার ইমেজ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খুব সুন্দর দেখাবে। যেন দেখেন আপনাদের যদি এইচপি বলেন এইচপি কোনো মনিটর কিনেন বা এইচপি মনিটর যেগুলো অনেক এটা তো আসুসের মনিটর। আর একটা কোনো যে আরেকটা কী আছে যেমন নর্মাল একটা মনিটর নাম হচ্ছে যে হ্যাঁ ডেল না ওই যে ছোটোখাটো একটা মনিটর কি থাকে এগুলা নাম ভুলে গেছি। এগুলো দেখা যাচ্ছে যে তাদের গ্রাফিক্স কার্ড নিম্নমানে থাকে, যার কারণে জির করার এগুলো থাকে। তো এটা নাম মনে আসছে না, কিন্তু এইচপি বা ভালো কোয়ালিটি যখন মনিটর কিনে, আমার মনিটর 24,000 টাকা দিয়ে কিনা, শুধুমাত্র মনিটর যেটা মনিটরটার নাম কি যে আসুসের নাম বলে গেছি এসআর নয়, যেমন গেমিং সফটওয়্যার গেমিং মনিটরটা কী কোনটাতে পাওয়া যায় আমার গেমিং মনিটর আর কি এটা, যে যাই হোক আমার এলজি তো না বলে গেছি কি মনিটরটা। তো এগুলো পাওয়ার গ্রাফিক্স কার্ডগুলো খুব বেশি থাকে, যার কারণে না স্যামসাং না মাথায় আসছে না, মনে আসছে আর মাথায় আসছে মুখে আসছে না, এগুলো বলে গেছে। আচ্ছা যাই হোক, তো ওই গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভিজুয়ালগুলো দেখতে পারি। হ্যাঁ আচ্ছা, তো গ্রাফিক্স কার্ড কী এখানে আপনি পড়লে এখান থেকে বুঝতে পারবেন যে গ্রাফিক্স কার্ড ইজ টাইপ অফ ডিসপ্লে অ্যাডাপ্টার অর ভিডিও কার্ড ইনস্টল উইথিন মোস্ট কি কম্পিউটিং ডিভাইস অ্যান্ড টু ডিসপ্লে গ্রাফিক্স ডাটা উইথ হাই এবং ক্লিয়ারিটি কালার ডিফাইন সবগুলো কি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে কী থাকে উপস্থাপন থাকে বা সুন্দরভাবে দেখা যায় গ্রাফিক্স কার্ডের মাধ্যমে। একটা গ্রাফিক্স কার্ডের 50,000-60,000 টাকাও আছে, শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের দামও 50-60,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত আছে গ্রাফিক্স কার্ড। সেদিন একজনের ভিডিও দেখছি, সে একটা পিসি তৈরি করেছে প্রায় 7 লাখ টাকা দিয়ে একটা পিসি বিল্ড আপ করেছে, বুঝছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর আর কি, সে 7 লাখ টাকা ভিডিও মানে সেখানে গ্রাফিক্স কার্ডও তার 1,20,000 টাকা গ্রাফিক্স কার্ড ইউজ করছে, বুঝেছেন। তো এরকম তো বুঝেন যে এটা পিসিটা কীরকম আগুনটার কী হতে পারে। আচ্ছা ওকে, তারপরে গ্রাফিক্স কার্ড নিয়ে এটা বলা হয়েছে। দেন হচ্ছে সফটওয়্যার এবং জেনারেল নলেজ অফ সফটওয়্যার সম্পর্কে যে জেনারেল আছে। অপারেটিং সিস্টেম কীগুলো এগুলো বলা হয়েছে। অ্যান্ড অপারেটিং সিস্টেম ওর OS ইজ এ সফটওয়্যার প্রোগ্রামিং দ্যাট এনেবল দ্য কম্পিউটার হার্ডওয়্যার টু কন্টিনিউ অ্যান্ড অপারেট উইথ দ্য কম্পিউটার সফটওয়্যার। বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার অপারেট করা বা কম্পিউটারের মেইন যে ফাংশনগুলো ক্রিয়েট করা কিদের মাধ্যমে হয় অপারেটিং সিস্টেমের মাধ্যমে তৈরি হয়। যে কম্পিউটার অপারেটিং সিস্টেম এ কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম উড বি আনলেস, মানে যদি অপারেটিং সিস্টেম ছাড়া অন্যান্য সফটওয়্যার কোনো কিছুই কাজ হবে না। অপারেটিং সিস্টেম যদি ইনস্টল না থাকে তাহলে আমাদের কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী করতে পারবো না, কাজ হবে না, কোনো দরকারই হবে না।
আনলেস মানে এটা দ্বারা কোনো কিছু করে না। দ্যাট পিকচার ইজ অ্যান্ড দ্য এক্সাম্পল অফ মাইক্রোসফট উইন্ডোজ 10, মানে এই এক্সাম্পল দিচ্ছে কি মাইক্রোসফটের উইন্ডোজ 10 এর অ্যাপ্লিকেশনটা এখানে এই পিকচারটা আর কি বোঝানো হচ্ছে আর কি। তাহলে আমরা এই ধরনের উইন্ডোজ 11, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এই ধরনের সফটওয়্যারকে কী বলা হয়? অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তাহলে দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ প্রোগ্রাম অর গ্রুপ অফ প্রোগ্রাম ডিজাইন ফর দ্য for end user. Example of an application included word processor and spreadsheet, and according the application a web browser, an email client, and media player, a fiber, file viewer এবং সিমুলেটরস, এ কনসোল গেম অর ফটো এডিটর। যেমন এইগুলা বিভিন্ন অ্যাপ্লিকেশন নাম বলছেন যে সিমুলেটর, কনসোল গেম এবং ফটো এডিটর, এগুলো থেকে আমরা স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে হয়। যেমন স্প্রেডশিটের জন্য আমরা কি ইউজ করি? মাইক্রোসফট স্প্রেডশিট আছে। তারপরে ব্রাউজারের ক্ষেত্রে আমরা মজিলা ফায়ারফক্স বা এই ধরনের হতে পারে ক্রোম, এগুলোর জন্য কী করি আমরা? এগুলো ইউজ করি, এগুলো বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সাপোজ ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, কাউকে মেসেজ দিবেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, মানে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক অ্যাপ্লিকেশনগুলো সফটওয়্যারগুলো কী করতে ইউজ করা। যেমন এটা কি আছে? অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যেটা আছে, অ্যাডোবি ক্লাউড আছে। তারপরে অফিস কি 29, এটা কি? এগুলো একটা সিস্টেম সফটওয়্যার, তাই না? আপনারা কি ঘুমিয়ে আছেন? এগুলা কি সিস্টেম সফটওয়্যার না? জি, উনি বলছেন জি স্যার। এটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার না? এগুলো হলে সিস্টেম সফটওয়্যার না, এগুলো হলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না? অফিস 29 এবং অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড বা মজিলা ফায়ারফক্স, ক্রোম, এগুলো তো সিস্টেম সফটওয়্যার, তাই না? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমি এটা জানতে চাচ্ছি। জি, অফিস এটা হলো অফিসের, এটা হলো সিস্টেম না, এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বুঝলেন নাই? মাইক্রোসফট অফিস যেটা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল যেগুলো, এগুলো প্রত্যেকটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেমের সাথে কানেক্টেড না, বুঝছেন? এটাই আমি জিজ্ঞেস করতে দিয়েছি, এই জন্য উল্টাপাল্টা বলতেছি যে আপনারা সজাগ আছেন কি না সেটা দেখার জন্য। ওকে, তারপর কি আছে? থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের সফটওয়্যার বিষয়গুলো নিয়ে। সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সফটওয়্যার। তারপরে কি পাইলাম? আবার আমাদের বিভিন্ন কম্পোনেন্টগুলো পাইলাম, হার্ডওয়্যার কম্পোনেন্ট যেগুলো। দেখি এখন বলেন তো কয়েকটা কম্পোনেন্টের নাম বলেন তো হার্ডওয়্যারে। মাউস, প্রসেসর, আর কি র্যাম, এসএসডি, স্টোরেজ, যেগুলো এগুলো পাইলাম। পাওয়ার সাপ্লাই, র্যাম, প্রসেসর, এগুলো পাইলাম। তারপরে কম্পোনেন্ট মাদারবোর্ডের বিভিন্ন অপশনের সেটার নাম পাইলাম। তারপরে মনিটর কি সেটা পাইলাম। দেন আমরা হার্ডওয়্যারের সফটওয়্যার, যেটা আমরা সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে জানলাম। কম্পিউটার কীভাবে কাজ করে সেই সম্পর্কে জানলাম। দেন কি আছে? হাউ টু কম্পিউটার ওয়ার্ক কনসেপ্ট, যেটা আমরা কম্পিউটার এবং ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপের কম্পারিজনগুলো সেটাও বুঝলাম। কার কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? হ্যাঁ স্যার, হ্যাঁ র্যামটা হচ্ছে, রমটা হচ্ছে স্টোরেজটা, ঠিক আছে? স্টোরেজ মানে এটা যেমন স্টোরেজ, যেমন এইচডিডিটা একটা রম বলা হয়, বুঝছেন? আর র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, যেটা আমাদের বলে র্যাম, যেটা আমরা নামে চিনি আর কি। আমাদের মোবাইলেও দুইটা র্যাম রম থাকে। র্যামটা হচ্ছে যেমন আমরা র্যাম কয় জিবি, যেমন 6 জিবি র্যাম থাকে, আর 128 জিবি এটা কি রম, বুঝছেন সেটা? এটাই। আর কোনো কোয়েশন আছে? আচ্ছা, দেখেন এই সকল বিষয়ে আমাদের আরও কম্পিউটার সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে আমাদের নেক্সট ক্লাসে। কম্পিউটার কি, এগুলাকে কি বলা হয়, উইন্ডোজ বাটন কোনটা, হ্যাঁ এই যে এইগুলা স্টার বার কি, অ্যাকশন অ্যান্ড নোটিফিকেশন সেন্টার কোনগুলা, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। এবং যে বিষয়টা আপনার এখন এই মুহূর্তে যেটা জানা দরকার, যে আমার অপারেটিং সিস্টেম বা আমাদের যে ল্যাপটপটা, এটা কোন কনফিগারেশন দেওয়া, এটা র্যাম কয় জিবি, রম কয় জিবি। আর আরেকটা বলি নাই, আমাদের যে ল্যাপটপটা আমাদের দরকার হবে বা যে কম্পিউটারটা আমাদের কোরাই 5-এর কত বলছি, 7 জেন, অথবা রাইজন এমডি রাইজন 5 বা রাইজন 6, 7, রাইজন 5 হইলে কী হবে, আমাদের কাজ চলবে। রাইজন 5
5000 যদি হয় 6000 7000 হইলেও কি আমাদেরটা আরও ইমপ্রুভ ভালো হবে, কমপক্ষে রাইজেন 5 হইলেও কি আমাদেরটা চলবে। দেন হচ্ছে র্যাম আমাদের কমপক্ষে 8 জিবি লাগবে, 8 জিবি র্যাম। যাদের আপনি যদি রাইজেন কোরাই 5 জেনারেশন হয় র্যাম কিন্তু বাড়াইতে হবে। র্যাম কয় জিবি আপনার শুনেন? আচ্ছা এখন আজকে দেখবেন, আমি দেখাচ্ছি কীভাবে দেখবেন। কম হলে কত জিবি থাকতে হবে? 8 জিবি র্যাম থাকবে। আর এসএসডি একটা লাগাবেন, যদি আপনার ল্যাপটপে পারফরমেন্স সেটা পাবেন, যদি পারেন 120 জিবি এসএসডি লাগালেন, 120 জিবি এসএসডিতে শুধুমাত্র উইন্ডোজে রাখলেন, আর 500 বা 1000 500 জিবি বা 1 টেরাবাইট কী করলেন একটা স্টোরেজ রেখে দিলেন, যাতে আপনার ফাইলটা কী করে রাখলেন এখানে রাখতে পারলেন। এসএসডিতে কোনো ফাইল রাখিয়েন না, যেটাতে শুধুমাত্র উইন্ডোজ কী হবে রান হবে। এটা হয়তো বুঝতেছেন না, আবার যখন কাজে আসবেন এমনি ঠিকই এগুলো বুঝে ফেলবেন, অসুবিধা নেই। তখন দেখেন এখানে দিস পিসিতে আসার পর আপনি দিস পিসিতে চিনেন, সবার পিসিতে দিস পিসি আসেন না এখানে, এখানে না থাকে এটা নিয়ে আসা যায়। দিস পিসিতে আপনি আসার পরে এখানের এই যে অপশনটা পাবেন, তখন এসে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটন চিনেন, লেফট রাইট কিন্তু এটা নিয়ে। আর লেফটটা হচ্ছে যেমন যেটা আমাদের অ্যাকশন যেগুলোতে আমরা ওপেন করি, তখন এটা হচ্ছে কি লেফট বাটন। আর রাইট বাটনে ক্লিক করলে তখন আমরা ওপেন বা নিউ ট্যাব এরকম অপশনগুলো আমরা পাবো। তো রাইট বাটনে দেখেন আমি যখন কথা বলবো, তখন তো লেফট বাটন রাইট বাটন এরকম উল্লেখ করলে তখন বুঝতে অসুবিধা হবে আপনার। আমি এটা এই বিষয়ে ক্লিয়ার করে নিই। যখন বলবো আমি ক্লিক করেন, আর যে এখানে ক্লিক করুন, তার মানে কোন বাটন দিয়ে ক্লিক করতেছি? লেফট দিয়ে, মনে রাখিয়েন। যদি আমি বললাম যে দিস পিসিতে ক্লিক করবেন, দিস পিসিতে ডাবল ক্লিক করলেন, দিস পিসিতে ডাবল ক্লিক মানে আমি ক্লিক করছি, মানে লেফট বাটনটা কী করছি, লেফট বাটনটা। আমি যখন উল্লেখ করবো যে রাইট বাটনে ক্লিক করবেন, তখন আমি বলেই দিব যে রাইট বাটন বলতে অলরেডি রাইট বাটন তো বুঝতেছেন। আর ক্লিক করা বলতে আমরা কী বুঝবো? লেফট বাটনে ক্লিক করছি, এটা মনে হয়। কারণ এটা তো আমাদের ক্লাসে বারবার আসবে, যেখানে ক্লিক করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে, এগুলো বারবার। তো এখানে যদি আপনি ভুলে যান যে রাইট বাটন কোনটা আর ক্লিক কোনটা, তখন দেখা যায় আপনি ভিডিও দেখে কাজ করতে পারতেছেন, কনফিউজ হয়ে যাবেন। তো আমরা কী করলাম, দিস পিসিতে ডাবল ক্লিক করবো, তার মানে কী করছি আমরা? রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করছি। তো এখন আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে নিচে যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলে আমরা আমাদের এই ডিভাইস সম্পর্কে সমস্ত বিষয়গুলো কী করতে হবে জানতে পারবো। এখানে উইন্ডোজ দেওয়া আছে এবং প্রসেসর দেখে কী করা আছে, কোন প্রসেসর? 11th জেনারেশন ইন্টেলের কোরাই কত 5। এখন অনেক সময় দেখা যাবে এই যে 11th জেনারেশনটা লেখা নাই, যেহেতু লেখা আছে ইন্টেল কোরাই 5 এইগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো দেওয়ার পরে দেখেন কোরাই 5-এর পরে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে যদি 11 লেখা থাকা আছে, তারপরে বুঝাচ্ছি এটা 11। যদি আপনার এখানে 7 থাকে, তাহলে কত জেনারেশন? 7 জেনারেশন। যদি এখানে আপনার কি থাকে, প্রথম দুইটা অক্ষর, এখানে যদি 7 থাকে, 7000 এখানে 7টা কাউন্ট হবে। যদি আপনার এখানে 6 থাকে, তাহলে আপনার বুঝতে হবে 6 জেনারেশন। 6-এর পরে যদি 1 থাকে কী হবে? 16 হয়ে যাবে, 61 না, এটা তার ধরবো আমরা কি 6 জেনারেশন, বুঝছেন সেটা? তো এটা যেন 11 পরে যেন 4, আমরা এই 4 কি কানেক্ট করবো, তাহলে 4 হইলে কি 114 জেনারেশন হইলে এটা, তাহলে আমরা প্রথমটাই এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন জেনারেশন। তাহলে এটা মানে কত জেনারেশন? 11 জেনারেশন। তাহলে আমরা জেনারেশন কি দেখতে পেলাম না এখানে? ইন্টেল কোরাই ইন্টেলের না, এখানে যখন আপনার যখন রাইজেন হয়, তাহলে এখানে কী পাবেন? রাইজন MD5 বা MD5 পাবেন লেখা। কোরাই কি i5 কত জেনারেশন? 11 জেনারেশন। আর এটা হলো গিগাহার্টসটা কীটা আমরা আগামী ক্লাসগুলোতে আমি বুঝাবো গিগাহার্টসটা কী, মানে কোন গিগাহার্টসে নেওয়া উচিত আপনার ল্যাপটপগুলো। জাস্ট এখন আপনার চেক করবেন যে আপনার ল্যাপটপগুলো ঠিক আছে কিনা, র্যাম 8 GB আছে কিনা, কোরাই 5-এ 7+ আছে কিনা, এই বিষয়টা। আর তারপর দেখেন এখানে কত জিবি র্যাম আছে? 16 জিবি র্যাম। তাহলে আপনারটা এখানে তো পাবেন না কয় জিবি র্যাম লেখা আছে, দেখতে পারবো। তারপর দেখা আছে যে সিস্টেম আমরা 64 বিট, আমাদের ম্যাক্সিমাম কী থাকবে এখন ল্যাপটপ বা কমে 64 বিট, আগে 32 বিটের ছিল। এখন সমস্ত অ্যাপ্লিকেশন সব কিছু কত বিটের? 64 বিটের। আমাদের 64 বিটেরটাই কিনতে হবে। তারপর পেন অ্যান্ড টাচ, নো পেন, মানে পেন এবং টাচ স্ক্রিন নাই, কোনো কিছু নাই, এগুলো ডেস্কটপ এগুলোতে। এখান দেখেন কনফিগারেশনগুলো আমরা খুব একটি বেশি পাই নাই, মানে আরও আমার র্যাম বা HDD আছে কিনা, SSD আছে কিনা এখানে দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া নিলাম, এখান থেকে আমরা কিছু দেখতে পারবো। আর একটা জায়গা থেকে আমরা দেখবো, আরেকটা জায়গা থেকে দেখার জন্য, যেমন আমি সংক্ষেপে দেখাই, কিবোর্ডে গিয়ে আপনি চাপবেন কন্ট্রোল শিফট, আর একদম উপরে দেখেন কি থাকে একটা ESC একটা বাটন থাকে, চিনেন?
এই তিনটা একসাথে কি করবেন, কন্ট্রোল শিফট ইএসসি, এখানে ক্লিক করবেন, দেখেন এটা ডিরেক্টলি চলে আসে ইএসসি। এটা আবার হতে পারে এখান থেকে দেখেন এই যে টাস্ক বার থেকে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করবে দেখেন টাস্ক বার সেটিং আছে, এখানে টাস্ক বার সেটিং, এখানে ক্লিক করলেও সেম, টাস্ক বার সেটিং হবে না, টাস্ক ম্যানেজার। সো এই যে টাস্ক ম্যানেজারে ক্লিক করলে সেম জায়গাতে আসবে, সেম জায়গাতে আসছে, সেম জায়গাতে না। আমি যদি আবার কন্ট্রোল শিফট ইএসসিতে ক্লিক করি এই জায়গাতে, এখান থেকে যদি আমি টাস্ক ম্যানেজারে যাই সেম জায়গায়, বোঝা গেছে না? উভয় জায়গা থেকে আমি যেতে পারবো। তারপর দেখেন এখানে আমরা প্রসেসটা দেখতে পাচ্ছি, প্রসেস মানে এই মুহূর্তে দেখেন কতগুলো এমবি ইউজ, র্যাম গুগলে কতটুকু র্যাম ইউজ করেছে দেখতেছেন, মানে প্রায় মেমোরির 43% ইউজ করে ফেলেছে টোটাল, সিপিইউ 6% আমি ইউজ করতেছি, মেমোরির 43% মেমোরি ইউজ হচ্ছে এই মুহূর্তে, দেখেন কতগুলো এমবি ইউজ করছে, মানে ফাস্ট অনেকগুলো অ্যাপ্লিকেশন তো রান হচ্ছে, এর কারণে অনেক এমবি ইউজ হচ্ছে। তারপর আমরা এটা প্রসেসর, এটা বাদ দেন, এখন আমরা কী দেবো, পারফরমেন্সে আসবেন, যে পারফরমেন্সে আসবো, অনেক সময় আপনাদের এখানে পাবেন ডিটেলস, এখানে ডিটেলসে ক্লিক করলে যেন এভাবে পাবেন আপনাদের যদি কোনো কিছু এটা কখনো ভিজিট না করেন তাহলে কী পাবেন, এভাবে একদম ব্ল্যাঙ্ক পাবেন। তারপর আপনি কী মোর ডিটেলসে ক্লিক করলে এই অপশনটা আসবে, আসার পরে আমরা কোথায় যাব, পারফরমেন্সে যাওয়ার পরে এটি আমরা দেখতে পাবো, দিন সিপিইউতে ক্লিক করব, তখন আমরা এটি দেখেন 11 জেনারেশন জেন ইন্টেল Core i5 কত এই মডেল দেওয়া আছে এবং গিগাহার্টজ দেওয়া আছে, তাহলে আমরা এখানে সিপিইউর মডেলটা আমরা পাইলাম। তারপর এখানে কি আছে, মেমোরিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো কয় জিবি মেমোরি, 16 জিবি মেমোরি। ডিস্ক মানে কি, দেন লেখা আছে এসএসডি, দেখেন এসএসডি কত জিবি, 512 জিবি, এখানে এসএসডি কত জিবি লাগানো, 512 জিবি এসএসডি লাগানো, এতে এখানে 512 জিবি আছে, ক্যাপাসিটি লেখা আছে দেখুন 477, আর তারপরে ইউজ কত আছে এগুলো দেখায়, এখানে দেখাচ্ছে না, সমস্যা নাই। তারপরে দেন ইথারনেট নেটওয়ার্ক কানেকশন আর কি, ইন্টেল ইথারনেট কানেকশনগুলো দেখা যাচ্ছে, কানেকশনটা দেখাচ্ছে এটাকে। আর তাহলে সিপিইউ কি আছে, কতটুকু ইউজ করা হয়েছে, এগুলো সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। যদি আপনার এইচডিডি থাকে তাহলে এখানে এসডিডি দেখাবে, এখন তো আমার এই ডিভাইসে কি নাই, এইচডিডিটা নাই। গ্রাফিক্স কার্ড কি কয় জিবি, 8 জিবি গ্রাফিক্স কার্ড, জিপিইউ মানে গ্রাফিক্স কার্ড, ইন্টেল কে দেন গ্রাফিক্স কার্ড কয় জিবি, এখানে এইচডি যে গ্রাফিক্স কার্ড 730 8 জিবি কী করা গ্রাফিক্স কার্ড এখানে ইউজ করা হয়েছে, 8 জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। তো এখানে এসে আপনার সমস্ত পিসির পারফরমেন্সটা দেখতে পারবেন, বাসায় দেখতে পারবেন না আপনাদের এগুলো, তো দেখেন যে এগুলো কী আছে কিনা, আপনার এই যে কনফার্মেশন দরকার হবে Core i5-এর 7th জেনারেশন প্লাস, র্যাম কয় জিবি, 8 জিবি, এইচডিডি যদি থাকে, এইচডিডি চাইলে আপনি 500 জিবি বা 1 টিবি লাগাইতে পারেন, এটা এত বেশি প্রাইস নাই, হাইয়েস্ট 1 টিবি হলে হাইয়েস্ট 2000 টাকা, এর চেয়ে বেশি না। আর এসএসডি লাগাবেন, এসএসডিটা কি 128 জিবি চলবে, ওকে অসুবিধা নেই, 128 জিবি যেটা এসএসডি লাগাইলেন। এখন দেখেন এখানে কি করবেন, যাবেন দোকানে গেলে তাকে বলবেন যে আমার যে এসএসডিটা দিচ্ছেন, দেখেন এখানে দেখেন আমরা ডিসপিসিতে আসি, তখন এখানে ডিস্ক দেখেন, দুইটা ডিস্ক দেখা আছে, সি ড্রাইভ, সি ডিস্ক এবং ডি ডিস্ক, ঠিক আছে, সি ডিস্ক এবং ডি ডিস্ক যখন দুইটা ডিস্কে আপনার ভাগ করে দেওয়া, তখন আপনি বলেন ডি ড্রাইভে, ডি ডিস্কে মেনলি উইন্ডোজ ফাইল এভরিথিং থাকে, তো বলবেন যে ডি ডিস্কটা শুধুমাত্র আমার এসএসডি থাক, এসএসডি যেন 128 জিবি লাগাবেন না এসএসডি, ওটা কোথায় দেবেন, সি ড্রাইভে বলবেন, তাকে যে কানেক্ট করে দেবেন তাকে বলবেন যে আমার এসএসডিটা সি ড্রাইভে দিয়ে দাও, অর্থাৎ সি ড্রাইভে যখন আমার উইন্ডোজগুলো চলবে তখন আপনার এটা ফাস্ট চলবে, বুঝলেন সেটা। যদি না আপনি সম্ভব হয় 256 জিবি এসএসডি লাগিয়ে দিন, নিশ্চিন্তা হয়ে যাবেন, একদম নিশ্চিন্তা, যদি টাকা দিয়ে পসিবল নাহলে 128 জিবি লাগান, 256 জিবি এসএসডি থাকলে একদম নিশ্চিন্তা, আপনার আর কোনো কিছু হাত দেবেন, খুব বেশি 256 জিবি ফিল আপ হয় না কখনো, আমার ল্যাপটপে 256 জিবি এসএসডি লাগাই সি ড্রাইভে, শুধুমাত্র সি ড্রাইভে 256 জিবি, আর অন্যান্যটা 1 টিবি আছে, স্টোরেজগুলো ফিল আপ হয় না। 512 জিবি আছে, 512 জিবি তো হিউজ, আপনার সারা জীবন চলে যাবে, এটা শেষ হবে না। আর এইচডি লাগবে না, আর এইচডির প্রয়োজন হবে, এনাফ, যথেষ্ট এনাফ। হ্যাঁ 512 জিবি এইচডিডি নাই, তাহলে অসুবিধা নাই। বলবেন যে এইচডি যদি না থাকে তখন দুইটা ডিস্ক করার জন্য তাকে বলবেন, যদি সে না পারে আপনি এখানে নিয়ে আসছেন, এখানে তারা সাপোর্ট টিমে তারা বলে দিবে, করে দেবে যে এখানে রাখবেন 212 জিবি না, দুইটা ডিস্ক রাখবেন, এখানে সি ড্রাইভে রাখবেন ধরুন 200 জিবি, দুইটা করে আছে, তাহলে দেখেন
এখানে রাখবেন 200 জিবি, আবার অনেকে এখানে কম দিয়ে দেয়, যেমন এখানে 100 জিবি দিয়ে দেয়, বাকি আরও 3টা করে ফেলে। আপনি সি ড্রাইভে একটু বেশি রাখবেন, এখানে রাখবেন 200 জিবি, বাকি আরও কত 300 জিবি বাকি আছে কিন্তু। তো 300 জিবি বাকি হলে আপনি 300 জিবি আর একটা করে ফেলেন, বা 300 জিবি না 150 আরও 2টা করে ফেলেন। এখানে 3টা। সি ড্রাইভে কত জিবি? 177। তাহলে ওকে, ঠিক আছে, এনাফ, অসুবিধা নাই। তো 177 হলেও এনাফ, বাকিগুলো ভাগ করে দিয়ে দিচ্ছে। তাহলে যে ভাগ করছে সে বুঝনিওয়ালা, বুঝছে, সে ভালোভাবে দিছে, ঠিক আছে। কে দিচ্ছেন? আশিক স্যারে দিচ্ছেন। আশিক স্যার কী হয় আপনার? তো স্যার উনি বুঝছেন, ভালোভাবে দিচ্ছেন এটা। তাহলে এই হলো, ঠিক আছে, এটা বুঝছেন তাহলে? বুঝছেন তাহলে আমরা কি বলছি, সি ড্রাইভটা আপনি এভাবে দিয়ে দিলেন, তখন আপনার পারফরমেন্সটা ল্যাগ করবে না। আর এসডিটা অনেকটা স্লো, অনেকে দিয়ে দেয় এসডিটা আমাকে মেইন সি ড্রাইভে দিয়ে দেয়, তখন আমার কম্পিউটারটা কী করে, স্লো কাজ করে, বলে স্যার নতুন কিনছি কিন্তু দেখা যায় স্লো। তো এটাই হলো পারফরমেন্স মানে কারণ। তাহলে আজকে এইটুকুগুলো বুঝছি আমরা। তাহলে আমাদের কনফিগারেশনকে দেখতে পারবো গিয়ে কী কী আছে। তাহলে এগুলো কনফিগারেশন দেখিয়েন, এবং আমাদের যে বেসিক কম্পিউটার যে টপিকগুলো নিয়ে আজকে কভার করলাম, এগুলো বাসায় গিয়ে নোট করিয়েন, জানার চেষ্টা করিয়েন, এবং মনে রাখেন যে মনিটর কী, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার কী, হার্ডওয়্যার, যাতে আমি অন্য কাউকে সাজেশন দিতে পারি। নিজের জন্য, নিজের বাইকে আমি সাজেশন দিতে হবে না, অন্য কাউকে সাজেশন দিতে হবে। আমি যেহেতু এই সেক্টরে আছি, এই সম্পর্কে আমার জানা দরকার, কারণ এই সম্পর্কে না দিলে আমি হলাম। যেমন আমি সব কিছু পাচ্ছি, যেমন কিছু কিছু আছে না, এমন অনেক সময় এরকম হয়, ধরেন আপনি কম্পিউটার নিয়ে কাজ করেন, সে একদিন আমাকে বাটন ফোন এটা ধরিয়ে দিচ্ছে, ধরেন তো আমার এটা দেখুন কী সমস্যা করে, কল আসে না, এই কারণে। তখন বাটন ফোন আমি